নিয়ে তো যাওনি, জিজ্ঞেস করে দেখেছো যেতে চাই কিনা? ও, হাউকেল আপনি আপনি হানিমুনে আসতে চান, সেটা আমাকে আগে বলবেন না? আলাদিন, চেহারা দেখা না গেলেও সাইবার নিশ্চিত এখন ফোনের ওপাশে থাকা ইরামের গাল দুটো লালচে হয়ে উঠছে। উজ্জ্বল শ্যামলা ত্বকে লালচে ভাবটা দেখলেই তার কেমন পাগল পাগল লাগে। ভাগ্যিস ইরাম কাছে নেই। তার কথাবার্তার ধাঁচে লক্ষ্য করে ইরাম বিষয়টা পাল্টে ফেললো। যাকে শোয়ের মাঝে ফোন রিসিভ করে কি করে? আপনার জন্য শুধু আমার শো কেন, দুনিয়াটাও বিরতিতে পাঠিয়ে দিতে রাজি আছি। বুঝেছি, সিলেট গিয়ে তোমার মাথাটা আসলেই নষ্ট হয়ে গেছে। বেশি বেশি চা খাওয়ার চেষ্টা করো তো, চায়ের দেশে বসে আছো, তাতে যদি মস্তিষ্কের জটটা একটু খোলে। খিলখিল করে হাসলো সাইবান। মস্তিষ্কের জটে জটে আপনি পাকিয়ে গেছেন, এত সহজে খুলবে কি? ইরাম দীর্ঘশ্বাস ভেসে এলো। আশেপাশে কোনো শক্ত জিনিস থাকলে মাথাটা বাড়ি মেরে ঠিক করো। আর হ্যাঁ, শো শেষ হওয়ার সাথে সাথে সোজা হোটেলে গিয়ে রেস্ট নেবে, খাবে, তারপর ঘুমাবে। আমি কালকে আর ফোন দেবো না, দিলেই উল্টাপাল্টা কথা শুরু করবে। রাখছি আমি। যা আজ্ঞা। পার্ট টাইম আমর, ফুল টাইম ওয়াইফি। গুড নাইট। ব্যাড নাইট। আপনাকে ছাড়া আমার নাইট কখনো গুড হবে না। ফোনটা এবার সরাসরি কেটেই দিল ইরাম। সাইবান ঠোঁটে হাসি মেখে ফোনের স্ক্রিনের দিকে চেয়ে রইল। একেবারে জ্বালিয়ে ফেলেছে কয়েক মিনিটেই। ফোন পুনরায় পকেটে ভরে মুখ তুলতে সে ভরকে গেল। সকলে তখনও একদম চুপ করে বাধ্য শিশুর মতো দাঁড়িয়ে তাকে দেখে যাচ্ছে। সাইবান বাঁকা হাসলো। হে ওয়াইফি, কাম ফাস্ট নাও। কোথায় যেন ছিলাম আমরা? ও হ্যাঁ, ঝগড়া। প্লিজ কন্টিনিউ। সিকিউরিটি। সাইবানের সঙ্গে ফোন কলটা অভাবনীয় ছিল। এখনো বুকের ভেতর ধুকপুক করছে ইরামের। ফোনটা কান থেকে নামিয়ে সামনে তাকাতে সে অবাক হয়ে গেল। বিপরীত দিকে সোফায় বসে থাকা সামিয়া এবং সারিকা দুজনেই তার দিকে রীতিমতো হাঁ করে তাকিয়ে আছে। আজ এমনিতে অনেকটা রাত হয়ে গিয়েছে। সামিয়া ফিরেছেন কিছুক্ষণ আগে। সারিকা নিজের কিছু ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিল। আর ইরাম রাতে তৃতীয়বারের মতো উঠে যাওয়া ইজানকে পুনরায় ঘুম পাড়িয়ে নিচে নেমেছিল। তিনজন রমণী অপরিকল্পিত এক চায়ের আসরে বসে গিয়েছে। অতঃপর সামিয়ার চোয়াল ফাঁকা হয়ে গিয়েছে। অপরদিকে সারিকার চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে আছে। ইরাম এক ঢোক গিলে বলল। কি ব্যাপার, তোমরা এইভাবে তাকিয়ে আছো কেন? ইরাম এক ঢোক গিলল। সারিকা ইরামের হাতের ফোনের দিকে আঙ্গুল তুলে নির্দেশ করে অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল। ওয়েট, সাই, শোয়ের মাঝখানে ফোন অন রেখেছে? দ্বিতীয় অবিশ্বাস্য বাক্যটি ছুটে আসলো সামিয়ার তরফ থেকে, যার পর নয় হতবাক তারা। তবে ইরাম এর কারণ উদ্ঘাটন করতে পারল না। ফ্যাল করে শাশুড়ি আর ননদের দিকে তাকিয়ে রইল। তারা এত অবাক কেন হচ্ছে, যেন সাইবান জীবনেও তাদের ফোন কল রিসিভ করেনি। আপু, আমার প্রচুর খিদে পেয়েছে, খেতে দিন প্লিজ। চুলার আগুনের তাপে রীতিমতো সেদ্ধ হয়ে যাওয়া ইরাম মুখ ঘুরিয়ে পিছনে তাকে বেশ অবাক হলো। রান্নাঘরের দরজার সামনে দাঁড়ানো কিশোর সাইবান, স্কুল ড্রেস পরনে, খয়েরি টাই টেনে ঢিলে করে রেখেছে। ধূসর শার্টের উপরে কয়েকটা বোতাম খোলা, স্কুল ব্যাগটা আলগোছে ঝুলছে হাতে। ওড়না দিয়ে কপাল মুছে ইরাম বলে উঠল। কি ব্যাপার, খালামণি বাড়ি নেই? ডানে বামে মাথা নাড়ল সাইবান। তুমি বরং বাড়িতে গিয়ে ভাত খাও ভাই। ইরাম মুখ ফিরিয়ে আবারও চুলার দিকে তাকালো। তার বুকটা চেপে এলো। কোচিং এর বেতন আগাম নিয়ে আজ সকালে চাল কিনেছে। আরেক চুলায় আলু সেদ্ধ হচ্ছে। গতকালের কিছুটা ডাল রয়ে গিয়েছে, এই দিয়ে ভাইদের খাইয়ে দেবে ভেবেছিল। একটা শুকনো ঢোক গিলে সে সাইবানকে বলল। তুমি বরং বাড়িতে গিয়ে ভাত খাও ভাই, আপু তোমাকে লেবু শরবত করে দিচ্ছি। না, কেন? সাইবানের অবুঝ প্রশ্নে ইরাম ওড়না গলায় চেপে আরেক দফায় ঘাম মুছল। না, মানে তোমার বাড়ির খাবার নষ্ট হবে। উফ, বাড়িতে আজ রান্না হবে না। শেষ টাকা দিয়েছ। ও বাইরে খাচ্ছে বন্ধুদের সাথে রেস্টুরেন্টে। তাহলে তুমিও রেস্টুরেন্টে যাও। তবে ইরামকে পুরোপুরি উপেক্ষা করে সাইবান হঠাৎ তার পাশে এসে দাঁড়ালো। চুলার দিকে মুখ বাড়াতেই তার চোখ জোড়া চকচক করে উঠল, যেন সোনার খনি দেখছে। আলু ভর্তা, ওয়াও, আমার ফেভারিট আলু ভর্তা। ডাল আর একটা শুকনো মরিচ। কতদিন খাই না। ভাতের মার গালতে গালতে জমে গেল ইরাম। সে জানে সাইবানের আলু ভর্তা মোটেও পছন্দ না। হরেক পদের তরকারির মাঝে সে কখনোই ভর্তার দিকে চোখ তুলেও তাকাবে না। ডালও খুব একটা খেতে দেখেনি কখনো। সে না চাইতেও ছেলেটার দিকে কিছুক্ষণ অপলক চেয়ে রইল। কত যেন বয়স হবে এখন ছেলেটার, 12-13। এর মধ্যে এত বুঝদার কবে হয়ে উঠল? ইরামকে নিষ্পলক চেয়ে থাকতে দেখে সাইবান মাথা কাত করে ডাকলো। আপু। চোখ পিটপিট করলো ইরাম। ভেজা ভেজা কিছু ঠেকলো চোখের কোণে। দ্রুততা দূর করে ইরাম এবার ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে বলল। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিচ্ছি। সাইবান হঠাৎ করে ইরামের কাছে এগিয়ে গেল।
উচ্চতায় ছেলেটা তার কাঁধ সমান। কত কথা না বলে নিজের প্যান্টের পকেটে হাত ভরে সাইবান একটা টিস্যুর প্যাকেট বের করলো। সেখান থেকে টিস্যু বের করে হাত তুললো সে। দেখি দেখি। ইরামের কপাল ছুঁয়ে সে ধীরে ধীরে ঘামটুকু মুছে নিল। অতঃপর গলার দিকটায় চাপলো অতি যত্ন নিয়ে। বকবক করে বলল, এত গরম পড়েছে, নিজের যত্ন কেন নেন না আপু? আপনি অসুস্থ হয়ে পড়লে ভাইয়াদের কে দেখবে? হ্যাঁ, বুকের ভেতর ঝড় উঠল বুঝি ইরামের। বাবা চলে যাওয়ার পর শেষ কবে কেউ তাকে এভাবে আদর করেছে, তার জন্য চিন্তা করেছে, তা মনে করতে পারল না সে। ঠিক কেউ করেনি, আর কোনোদিনও করবে কিনা সন্দেহ। ইরামের কি হলো বলতে পারবে না। সাইবানের হাতটা সে চেপে ধরল। মুচকি হেসে সেই হাত মুঠো করে ঝুঁকে তার আঙুলের উপর আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে আনলো। এই যে তুমি যেন আমার যত্ন নিতে পারো, তাই যত্নের নিজের যত্ন নিচ্ছি না, বুঝেছো? এবার লক্ষ্মী ছেলের মতো গিয়ে টেবিলে বসে পড়ো তো, আপু খাবার নিয়ে আসছে। আর 2 তলায় রাহাত ভাইয়া আছে তোমার, ওকেও ডেকে দিও খেতে। সাইবান জলজলে নিষ্পাপ চোখ মেলে কয়েক পলক চেয়ে রইল ইরামের দিকে। অতঃপর তার ঠোঁটে বিস্তৃত এক হাসি ফুটল, পবিত্রতম সুন্দরতম। এই যাচ্ছি। আপু, আমাকে কিন্তু ডাল বেশি দিবেন। বলেই ব্যাগ ছুড়ে লিভিং রুমের সোফায় ফেলে সাইবান ধূপধাপ শব্দ করে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। রাহাত ভাই, ও রাহাত ভাই, খাবেন না? কই রে? ঘুমের ঘোরে ইরাম স্বপ্ন দেখছিল নাকি স্মৃতির জগতে হারিয়ে গিয়েছিল অবচেতনভাবে বলতে পারবে না। চোখ দুটো অজান্তে ভিজে উঠেছে, তার বদ্ধ পাপড়িতে চিকচিক করছে অশ্রুদানা। ঠিক এমন সময় ভাইব্রেশনের শব্দে ইরামের পাতলা ঘুম ভেঙে গেল। চোখ মেলে রীতিমতো লাফিয়ে উঠল সে। ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে আশেপাশে তাকালো। ভোরের নরম আলো পর্দা গলে চুইয়ে পড়ছে ভেতরে স্নিগ্ধ আবহাওয়া। বিছানা ঠিক পাশে শুয়ে আছে ইরামের কলিজার ধন। ঘুমে আচ্ছন্ন ইজান। ছোট্ট শরীরটা মায়ের বুক ঘেঁষে পড়ে আছে, নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে ওঠানামা করছে। কি মায়া, কি কোমল। ইরাম ছেলের দিকে চেয়ে রইল। একটা আঙ্গুল ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো তার ঠোঁট, কপাল, গাল। ছেলে তার মতোই হয়েছে, অনেকটা সৌভাগ্য তার। ছেলের মায়ের বিভোর ইরামের অস্থির অন্তরটা ধীরে ধীরে শান্ত হয়ে এলো। ভাইব্রেশনের শব্দটা আবার হওয়ায় এবার মুখ ঘুরিয়ে নাইট স্ট্যান্ড থেকে নিজের ফোনটা হাতে তুলে নিল ইরাম। চোখ কচলে স্ক্রিনের দিকে তাকাতেই তার চক্ষু চড়ক গাছ হওয়ার দশা হলো। হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে সাইবানের কাছ থেকে। নামটা ভেসে উঠতে হঠাৎ করে ইরামের মাত্র অনুভব করা স্মৃতিটুকুর কথা মনে পড়ল। নিদারুণ নিষ্পাপ একটা চেহারা, তাতে খেলা করত জগতের সবটুকু মায়া, আবেগ, ভালোবাসা। চোখ দুটো ছিল যেন গভীর অনুভূতির আধার। সে যখন হাসতো তখন মনে হতো তার সঙ্গে গোটা জগৎ হেসে উঠছে। এমন মায়াবী একটা ছেলে কয়েক বছরের ব্যবধানে কি আমল বদলে গিয়েছে। ছোট সাইবানকে ইরাম ভাইয়ের আসনে বসিয়েছিল। কোনোদিনও নিজের আর দুটো আপন ভাই থেকে আলাদা চোখে দেখেনি। হাতে তুলে খাইয়ে দিয়েছে কতবার, কত শত রাত্রিতে হাতে হাত রেখে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চাঁদতারার গল্প করা হয়েছে। ইরামের রূপকথার গল্প ছেলেটা মনোযোগ দিয়ে শুনতো, আত্মার সঙ্গে আত্মার বন্ধুত্ব যেন। কোনোদিনও কাজিন, খালামুনির ছেলে এই ধরনের বিষয় তাদের ভাই বোনদের মাঝে আসেইনি। তারপর একদিন হঠাৎ ঝড়ে সবকিছুই বদলে গেল। এতটাই বদলে গেল যে আজকে সাইবানকে কিছুতেই সেই পুরাতন সাইবানের সঙ্গে মিলিয়ে উঠতে পারছে না। যেন দুজন সর্বদাই দুটি ভিন্ন মানুষ। শেষমেশ সকল চিন্তা দূরে হটিয়ে ইরাম সাইবানের পাঠানো মেসেজটা দেখলো। এটা কি? একটা ছবি। সাইবান হোটেল রুমের মেঝেতে বসে আছে, তার পরনে একটা গোলাপি রঙের স্ট্রবেরি একা প্যান্ট আর হ্যালো কিটি ডিজাইনের জুতো। চোখ পিটপিট করলো ইরাম। এটা সত্যি সাইবান, মুখটা তো তার স্বামীরই। কি আশ্চর্য। গুড মর্নিং। ইরাম টেক্সট মেসেজটার দিকে পাক্কা 2 মিনিট যাব তাকিয়ে থেকেও এর অর্থ উদ্ঘাটন করতে পারল না। পারার দরকার নেই। সে তাকিয়ে আছে পাঠানো ছবিটার দিকে। ড্যাব ড্যাব করে চেয়েই রইল সে পাক্কা 5 মিনিট যাবৎ। সাইবান কি পাগল হয়ে গেল? সে দ্রুত মোবাইল টাইপিং করলো। ইজ দ্যাট হ্যালো কিটি? আও, পিরিয়ড বেস্টি। ইরামের চোখ কপালে উঠে গেল। বেস্টি? পিরিয়ড? কিসের পিরিয়ড? ও সৃষ্টিকর্তা, ইরামকে ধৈর্য দাও, ধৈর্যের ভান্ডার ঢেলে দাও। তুমি কি বলছো না বলছো আমি কিছুই বুঝতে পারছি না আলাদিন। এসবের মানেটা কি? তোমার প্যান্টে স্ট্রবেরি কেন? ইটস ফর এই, কে কারা? হ্যাঁ, কোথা থেকে এলো এরা? সকাল 6টা 7 বাজে, তোমার ব্রেন সুস্থ আছে? 6-7। 6-7 আবার কি? ইরাম ঘুম জড়ানো চোখে আঙ্গুল ঠেসে ধরলো। আপন মনে ভিড় করলো। হে আল্লাহ, উঠিয়ে নাও আমাকে, না এই জল্লাদ ছেলেটার ব্রেন থেকে শয়তানি উঠিয়ে নাও মাবুদ। আমি তারপরই সে রেগে মেগে টাইপিং করলো। এক্ষুনি তুমি আমার চোখের সামনে থেকে বিদায় হও, না হলে আমি কিন্তু তোমায় ব্লক করে দেবো। করুন, আমি এক্সপার্ট ওপেনার, বলকও খুলতে পারি, সঙ্গে আপনার অন্তরের দরজাও। ইরাম এবার একটু বিজয়ীর হাসি হাসলো। অবশেষে স্বাভাবিক ভাষায় ফিরেছে ছেলে। যাক, আমি ভাবছিলাম তুমি গেঞ্জি ভাষা ছাড়া আর কোনো ভাষাই জানো না। গেঞ্জি বলবেন না তো, অপমান লাগে।
সকাল সকাল স্ট্রবেরি মুখে না দিয়ে প্যান্টে সাজিয়ে কি প্রমাণ করতে চাইছিলে? এই যে, বাকিদের জন্য আমি ঝুঁকি হলেও আপনার জন্য আস্ত একটা পক্ষী। ইরাম আরেক দফায় থামলো। পুকি আবার কি? পুরোপুরি জানা না থাকলেও তার কেন যেন একটুখানি লজ্জা লাগলো, সে নিজেও বলতে পারবে না। একটা ঢোক গিলে দ্রুত বিষয় পরিবর্তন করলো সে। তা সাত সকালে কি করছো? তুমি তো আবার ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ ব্রাঞ্চের আগে ঘুম থেকেই ওঠো না। উঠেছো যখন নাস্তাটা করে নাও, ফিরছো কখন? মিসিং আর ড্যাডি অলরেডি। ফালতু কথা বলবে না। কিসের ড্যাডি? তুমি কি আমার আব্বু লাগো? ফিরে আসি, পটলাকে বোঝাবো কিভাবে ওর আব্বু লাগে আর আপনার ড্যাডি। টিল দেন কিপ মিসিং। সাইবান অদ্ভুতরে একটা ইমোজি পাঠালো, ঠোঁট কামড়ে ধরে রেখেছে এমন। ইরাম টানা 20 সেকেন্ড চেয়ে থেকে শেষমেশ ফোনটা ফেলে মুখে হাত ঘষতে লাগলো। হে আল্লাহ, বিয়েটা যখন আলাদিনের সাথে দিয়েছো তখন আলাদিনের চেরাগটাও দিতে। চেরাগ ঘষে দৈত্যকে বের করে বলতাম এই বান্দার মাথায় কি চলছে সেটা আমাকে বুঝিয়ে দিতে। পরক্ষণে আপন মনে খানিক হাসলো ইরাম, কেন তা নিজেও বলতে পারবে না। সকাল ভারী হয়েছে। ইরাম পুরো দস্তুর প্রস্তুত বাইরে যাওয়ার জন্য। আজ বিশেষ গুরুত্বপূর্ণ কাজ আছে তার। আগামী মাসের 1 তারিখ থেকে তার কম্পিউটার কোর্সের ক্লাস শুরু হবে। তার আগে কিছু প্রস্তুতি নেওয়া প্রয়োজন। সামিয়ার ল্যাপটপটা ঠিকঠাক চলে, ফ্রিল্যান্সিং আর অন্যান্য ভারী কাজের জন্য যথাযথ আপডেটেড না সেটা। তাই নিজের বিয়েতে পাওয়া দেনমোহরের টাকা দিয়ে ভালো দেখে একটা ল্যাপটপ কিনবে ইরাম। প্রথমে ব্যাংকে যেতে হবে টাকা তুলতে, তারপর ল্যাপটপে শোরুমে। ইজানকে একটা ঢোলা সুতির ফতুয়া আর প্যান্ট পরিয়ে নিয়ে মাথায় ছোট্ট একটা ক্যাপ দিল ইরাম। দেখতে বেশ লাগছে। ঝুঁকে ছেলের মুখে অসংখ্য চুমু আঁকতে একটা সিঁড়ি বেয়ে নেমে এলো সে। আমার বাবাটা কত হ্যান্ডসাম, পুচকু সোনা একটা। মুয়া। জননীর আদর খেতে খেতে দন্তহীন মাড়ি দেখে খিলখিল করে হাসলো ইজান। হাসপাতালের জন্য বের হচ্ছিলেন সামিয়া। সিঁড়ির গোড়ায় দৃশ্যটি দেখে তিনি অপলক নয়নে চেয়ে রইলেন, মুচকি হাসলেন। বেরোচ্ছি। ইরাম প্রশ্ন শুনে মৃদু হাসলো। জি খালামণি। আমার ছেলেকে বিয়ে করেছে 1 মাস হয়ে গেল, এখনো খালামণি? সামিয়া ভ্রুকুটি করলেন। ইরাম তাতে থমকে পড়ল, তার গালজোড়া লালচে হয়ে উঠল। ওই মানে ইয়ে স্বামীর মাকে কি বলে? শাশুড়ি। রাইট, কিন্তু তুমি তো আমার বউ না, তুমি আমার মেয়ে, মনে থাকবে? ইরামের বুকের ভেতরটা উষ্ণতায় পরিপূর্ণ হলো। মাথা দুলিয়ে হেসে হেসে বলল, জি, মনে থাকবে আম্মু। সামিয়া বাইরের দিকে হাঁটা দিচ্ছিলেন, তবে ইরামের ডাক শুনে বরফে পরিণত হলেন। শটান ঘুরে তাকালেন রমণীর দিকে। চশমার আড়ালে তার চোখ জোড়া বুঝি ছলছল করে উঠল, ঠোঁট জোড়া ফাঁক হয়ে রইল বিস্ময়ে। প্রায় ফিসফিস করে তিনি উচ্চারণ করলেন, কি বলে ডাকলে আমায়? আরেকবার ডাকো তো। ইরাম ইজানকে বুকে চেপে দোলাতে দোলাতে আবারও ডাকলো। আম্মু। চোখ জোড়া বুঝে ফেললেন সামিয়া, যেন এই ডাকটা তাকে ধন্য করে ফেলেছে। চশমা খুলে টিস্যুতে দ্রুত চোখ মুছে নিতে নিতে তিনি জড়ানো গলায় বললেন, একদম ঠিক আম্মু। সরি, আসলে সাইবান সারিকা দুজনেই আমায় মম বলে ডেকেই অভ্যস্ত। একেবারে বাঙালি মায়ের ডাকের স্বাদ পাই না বহুকাল। তুমি ডাকায় একটু ইমোশনাল হয়ে পড়েছি। ব্যাপার না আম্মু, এখন থেকে আমি আপনাকে সবসময় এভাবেই ডাকবো। থ্যাংক ইউ মাই চাইল্ড। ক্রন্দন মাখা এক হাসি উপহার দিলেন সামিয়া। এমন সুন্দর মুহূর্তে হলরুমে ঘরে প্রবেশ করলো সারিকা। একটা আকাশি রঙের জর্জেটের শাড়ি পরনে, বাহুতে ঝুলছে অ্যাপ্রন, অন্য হাতে লেদারের দামি লেডিস ব্যাগ। চেম্বারের জন্য যাচ্ছে। ধবধবে সাদা হিল জোরে ঠকঠক শব্দ করে এগুচ্ছে সে। সামিয়া মেয়েকে দেখে বলে উঠলেন, সারিকা। সারিকা থামলো, মুখ ফিরিয়ে তাকালো জননীর দিকে। বলো। চেম্বারে যাচ্ছিস? হ্যাঁ। ইরামের সাথে যা, ও ব্যাংক থেকে টাকা তুলবে। তোর চেম্বারের পাশেই তো অ্যাপেলের শোরুম, নিয়ে যাস। ভ্রু কুচকে ফেললো সারিকা। এক্সকিউজ মি মম, আমি অকর্মা না, কারো চাকরও না। যার কাজ তাকে করতে বলো। তাছাড়া ওনার বেস্ট ফ্রেন্ড সুগন্ধা কোথায়? সুগন্ধা কলেজে গিয়েছে, ইনকোর্স চলছে মেয়েটার। আমি হাসপাতালে যাচ্ছি, করিম বাজারে, ব্যাংকের কাজ, টাকা পয়সার ব্যাপার, একটা বাচ্চা কোলে। তুই যা, সেফটির দরকার আছে। সারিকা নাক মুখ কুচকে এমনভাবে ইরামকে দেখলো যেন দুনিয়ার সব থেকে বড় কোনো অকর্মণ্য মানুষকে দেখছে। তবে শেষমেশ সে মানা করলো না। ব্যাগ নাড়িয়ে তুড়ি বাজিয়ে ইরামকে বলল, তাড়াতাড়ি আসুন মহারানী, আমার চেম্বার বসে থাকবে না আপনার জন্য। বলেই সে গটগট করে হাঁটা দিল। ইরাম কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শেষমেশ একটা নিঃশ্বাস ফেলে পিছু নিল সারিকার।
কাজগুলো হতে 1 ঘন্টার মতো লাগলো। ব্যাংক থেকে টাকা তুলে গাড়িতে করে সারিকা চেম্বারের কাছে পৌঁছালো ইরাম। চেম্বার আর শোরুম রাস্তার এপার ওপার। শোরুমে ঢুকতে তাদের বসার জন্য চেয়ার দেওয়া হলো। স্টাফরা বেশ মিষ্টি ভাষায় ইরামের সকল প্রয়োজন অনুযায়ী ল্যাপটপ মডেল দেখাতে লাগলো। আরও 1 ঘন্টা যাচাই বাছাই শেষে ইরাম স্থির করলো ম্যাকবুক এয়ার M3 মডেলে। 1,25,000-এর মূল্য শোধ করে জিনিসটা কিনতে। যদিও তার ভীষণ অস্বস্তি কাজ করছে, তবু ভবিষ্যতের জন্য একটা শক্ত ভিত্তি দরকার। কাজের খরচাই করছে সে, নিজেকে বোঝালো তা। কাগজপত্র বিল সবকিছু প্রস্তুত হয়ে গেলে ধীর পায়ে উভয় রমণী শোরুম থেকে বেরিয়ে এলো। বাইরে এখন দুপুর প্রায়। ব্যস্ততা বেড়েছে জনজীবনে। সূর্য মাথার উপর কিরণ দিচ্ছে। রাস্তার সামনেই একপাশে ডাব বিক্রি হচ্ছে। দা দিয়ে ডাব কেটে বিক্রি করছে কিশোর বয়সী এক ছেলে। অন্য পাশে আবার ফল নিয়ে বসে হাঁকডাক করছে ফেরিওয়ালা। সারিকার চেম্বারটা চোখে পড়ছে অদূরে খোলায়। ভেতরে খুব সম্ভবত এখন তার কোনো অ্যাসিস্ট্যান্ট আছে। সারিকা ইরামের দিকে ঘুরল। আপনি গাড়িতে করে চলে যান। এইটুকুই, কোনো বিদায় নেই। সোজা রাস্তার ওপাশের দিকে হাঁটা দিল সারিকা। প্রাইভেট গাড়ি ডাবের ভ্যান গাড়ির সামনে পার্ক করা। ইরাম এক হাতে ল্যাপটপের ব্যাগ আর অন্য হাতে ছেলেকে ধরে এগুলো। ইজান তার বুকে চুপটি করেই লেপ্টে আছে, ঘুমে ঢুলুঢুলু করছে, তবে ঘুমায়নি। শোরুমের মেয়ে স্টাফগুলো এতক্ষণ যাবৎ তাকে বিনোদনে রেখেছিল, এখন ক্লান্ত হয়ে গিয়েছে খেলতে খেলতে। ইরাম ছেলের কপালে চুমু এঁকে চুপচাপ এগুলো গাড়ির দিকে। ঠিক এমন সময় দৃশ্যটা চোখে পড়ল তার। লাল কালো হোন্ডা বাইক, দুটো ছেলে, একজনের মাথায় হেলমেট, আরেকজনের মুখে মাংকি টুপি জড়ানো। ইরামের জন্য ঘটনাটা স্লো মোশনে ঘটল বুঝি। মায়ের মন সব থেকে সতর্ক, সেই সতর্কতা ইঙ্গিতে তার মস্তিষ্ক বুঝি সারা শরীরে দামামা পিটিয়ে দিল। লাল কালো বাইক ঠিক 1 দিন আগে তাকে অনুসরণ করেছিল কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র অবধি। সুগন্ধার কলেজেও একই বাইক। আর আজও সারিকার চেম্বারের সামনে সেই বাইক, দুজন ছেলে, এই গরমে মুখে মাংকি টুপি। অস্বাভাবিক, ভীষণ রকম অস্বাভাবিক। বাইকটা তীব্র গতিতে এগিয়ে আসছে। ইরাম সিদ্ধান্ত নিতে বড়জোর 5 সেকেন্ডের মতো সময় পেল। তার হাত থেকে ল্যাপটপের ব্যাগটা ধপাস করে নিচে পড়ে গেল। 2 হাতের মাঝে ইজানকে বুকের ভেতর ঝাপটে ধরে উল্টে ঘুরে গেল সে। বাইকটা একদম তার কাছে। চালকের পিছনে বসা মাংকি টুপি পরা ছেলেটা নিজের হাতে ধরে একটা বোতল থেকে ক্ষিপ্র গতিতে কিছু স্বচ্ছ তরল ছুড়ে দিল ইরামের গায়ে। ছিটকে উঠল সবটা। অমোঘ পরিণতির জন্য নিজেকে প্রস্তুত করে ফেলল ইরাম। সবটুকু তার শরীরে লাগুক, কিন্তু ছেলে যেন বুকের কুঠুরিতে একদম সুরক্ষিত থাকুক। তবে স্রষ্টার ইচ্ছা ভিন্ন কিছুই। ঘটনার মাঝে আগমন ঘটল তৃতীয় ব্যক্তির। নারী মাত্রই বুঝি বিপদের আজ সবার আগে টের পায়। সারিকাও তেমনি। সে বেশি দূরে ছিল না। কিছু বুঝে ওঠার আগেই তার পা দুটো তাকে টেনে নিল ইরামের কাছে। হাতের সামনে কিছু না পেয়ে নিজের লেদারের ব্যাগটাই ছুঁড়ে দিল। বাইক থেকে ছুঁড়ে দেওয়া তরলের বেশিরভাগ গিয়ে লাগলো সারিকার ব্যাগে। বাকিটা ছিটকে গেল চারিপাশে। কোথায় কোথায় গিয়ে ফোটায় ফোটায় পড়লো দেখাও গেল না। শুধু হতভম্ব চোখে উপস্থিত পথচারীরা দেখলো কিভাবে লেদারের ব্যাগটা গরম তেলে ছেড়ে দেওয়া মাছের মতো জ্বলে উঠল। অ্যাসিড! সারিকা বুঝলো সবার আগে। তবে এই 10 সেকেন্ডের মাঝে যা হওয়ার হয়ে গিয়েছে। আশেপাশের মানুষের চিৎকার চেঁচামেচিতে ভরে গিয়েছে চারিপাশ। অস্ত্র লক্ষ্য ভ্রষ্ট হয়েছে দেখে বাইকার স্পিড বাড়িয়ে দিল। সেকেন্ডের মাঝে চলে যাবে লোকচক্ষুর আড়ালে। অসহায় নারী হয়তো তাদের কিছুই করতে পারবে না, তবে একজন ধ্বংসিনী মা ঠিকই পারবে। এই সত্যিটা তাদের জানা ছিল না। ইরামের মাঝে কি তীব্র বিদ্যুৎ খেলে গেল সে নিজেও বলতে পারবে না। শটান ঘুরিয়ে দাঁড়িয়ে এক হাতে পাশে থাকা ডাবের ভ্যান গাড়ির উপর রাখা দাঁড়টা তুলে নিল সে। ইবলিশের আওলাদ। ঐশ্বরিক শক্তি ভর করলো বুঝি ইরামের মাঝে। বুমেরাঙের মতো দাঁড়টা ছুড়ে দিল সে। ভারী ধাতব বস্তুটি বনবন করে ঘুরতে ঘুরতে গিয়ে বাইকের পিছনে বসে থাকা মাংকি টুপি পরা ছেলেটার পিঠ বরাবর গেঁথে গেল। ছিটকে উঠল রক্ত সঙ্গে চিৎকার। অথচ বাইক চালক নিজের আহত বন্ধুটির জন্য থামল না। ওই অবস্থায় দ্রুতি বাড়িয়ে রীতিমতো কয়েক পলকের ব্যবধানে রাস্তা কেটে ওপাশে হারিয়ে গেল তীব্র গতিতে। বহু দূর থেকেও পিছনে বসা ছেলেটার পিঠে ভয়ানকভাবে গেঁথে থাকা ধারালো দায় স্পষ্ট দেখা গেল, যতক্ষণ না আততায়ীরা সম্পূর্ণ চোখের আড়াল হয়ে গেল। সম্পূর্ণ ঘটনাটা ঘটল মাত্র 15 সেকেন্ডের ভিতর। অতঃপর এক অশরীরী পিনপতন, নীরবতা। বাকরুদ্ধ প্রত্যেকে, যেন সকলের মস্তিষ্ক বুঝে উঠতে হিমশিম খাচ্ছে সেকেন্ডের ব্যবধানে কি হয়ে গেল। ইরামের চোখে যেন আগুন ঝরছে, ফুঁসছে সে হিংস্র বাঘিনীর মতো। অথচ তার দুঃসাহসে ভরা বুকের ভেতরটা ভেঙে খান খান হয়ে গেল জগতের সব থেকে ভয়ঙ্কর কান্নার আওয়াজে। ইরামের বুকে লেপ্টে থাকা ইজান তীব্র চিৎকারে বুঝি গোটা ধরিত্রী কাঁপিয়ে দিল। ভেতর থেকে আত্মা বেরিয়ে গেল। মানুষ বোধহয় তেমনটাই অনুভব করে যেমনটা ইরাম এই মুহূর্তে করলো। ঝট করে মুখ নামিয়ে তাকালো সে। ইজানের বাম কবজি লালচে বর্ণে ছেয়ে গিয়েছে, ধীরে ধীরে ত্বক পোড়ার মতো শক্ত হয়ে যাচ্ছে। ছটফট করে কাঁদছে নাজুক শিশুটি। আমার আব্বু। ইজানের চাইতে দ্বিগুণ শক্তিতে চিৎকার দিয়ে কেঁদে ফেলল ইরাম।
চারিপাশে ভিড় জমে গিয়েছে, চিৎকার চেঁচামেচি হাঁকডাক। অথচ এত কিছুর মাঝেও ইরাম শুধুই নিজের ছেলে ছটফট করতে থাকা নাজুর শরীরটাকে দেখে যাচ্ছে। কি করবে না করবে, কোথায় গিয়ে ঝাঁপ দিলে তার বুকের ধন রক্ষা পাবে সে মেলাতে পারছে না। এমন সময় দৌড়ে এলো সারিকা। আশেপাশের কয়েকজনকে উদ্দেশ্য করে সে চেঁচিয়ে উঠল। পানি, প্লিজ ঠান্ডা পানি কেউ জোগাড় করুন, কুইক। কয়েকজন এদিক বিদিক হয়ে এদিক সেদিক ছুটে গেল। ইরাম ইজানকে নিয়ে মাটিতেই বসে পড়েছে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে। আমার বাবাটা, প্লিজ। আম্মু সরি, আম্মু পারিনি। আম্মু তোমার ব্যথা পেতে দিয়েছি। আমার আব্বুটা। ঝরঝর করে অশ্রু ঝরছে ইরামের। ইজানের গগনবিদারী চিৎকার জননীকে একটু একটু করে ভেঙে চুরমার করছে। একজন পানির বোতল নিয়ে এসে পড়ল। সারিকা ইরামের পাশে বসে বোতলে ছিপি খুলতে খুলতে বলল, আরে মেয়ে, এটা কাদার সময় না, ওর হাতটা ধরুন, সাবধানে, আমি পানি ঢালছি। ইরাম দ্রুত মাথা দুলে ইজানের ক্ষত হয়ে যাওয়া হাতটা ধরল। সারিকা লালচে ত্বকের উপর পানি ঢালতে লাগলো এক নাগাড়ে। আইয়া, এই তো একটু আব্বুটা, আম্মু আছে, আম্মু আছে এখানে। ছটফটিয়ে কাঁদতে থাকলো ইজান। ইরাম ছেলেটার মুখটা বুকে চেপে দোলাতে লাগলো। আরো দুজন পানির বোতল জোগাড় করে এনেছে। সারিকা দুটোই নিজের হাতে নিল। তারপর শটান হয়ে দাঁড়িয়ে ইরামকে টেনে তুলল। জলদি হসপিটালে যেতে হবে, চলুন চলুন। গাড়ির ড্রাইভার প্রস্তুত ছিল, ইঞ্জিনও চালু করে রেখেছে। ইরাম ছেলেকে নিয়ে ছুটে গাড়িতে উঠে গেল। সারিকা মাটিতে পড়ে থাকা ম্যাকবুকের ব্যাগটা তুলে হন্তদন্ত হয়ে ছুটল। গাড়িতে চেপে বসতে ড্রাইভার গতি বাড়িয়ে চলতে আরম্ভ করলো। হাসপাতাল অবধি সমস্ত রাস্তাটা সারিকা ইজানের হাতে পানি ঢেলে গেল। এত সব দৃশ্যের মাঝে কারো চোখে পড়ল না যে দৃশ্যটা, সেটা হলো অদূরে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা ইহান। ইরামের কিশোর ভাইটা এখানে এসেছিল কলেজের একটা ক্লাস মিস দিয়ে। গতকাল ইরাম তাকে ফোন করে বলেছিল আজ ল্যাপটপ কিনতে যাবে। যেহেতু ইলেকট্রনিক সম্পর্কে ধারণা নেই, তাই ইহানকে সাথে নিতে চেয়েছিল। কিন্তু ইহানের প্রথম ক্লাসে টেস্ট থাকার পরে পড়াশোনা করতে বলেছিল। আজ সকালে টেস্ট শেষ করে পরের ক্লাস ছেড়ে ওই বাড়িতে গিয়ে করিমের কাছ থেকে সে জেনেছে সারিকার সাথে চলে গেছে ইরাম। সেখান থেকে সে এসেছিল সোজা নিজের সাইকেল নিয়ে। সে যখন সাইকেল চালিয়ে রাস্তায় ঢুকেছে তখনই তাকে পাশ কাটি আততায়ী বাইকটা ছুটে গিয়েছে। ইহান এক লহমায় সময় পেল সিদ্ধান্ত গ্রহণের জন্য। যখন সে দেখলো সারিকা সামলে নিচ্ছে সবটা, তখনই সে নিজে সাইকেল ঘুরিয়ে জোরসে প্যাডেল চালালো, পিছু নিল বাইকটার। তার চোখ ক্রমশ রক্তাভ হয়ে উঠল। ইজানকে নিয়ে যাওয়া হলো সামিয়ার হাসপাতালে। সারিকা গাড়িতে থাকতেই ফোন করে জানিয়ে রেখেছিল। পৌঁছাতে সোজা বার ইউনিটে নেওয়া হলো ইজানকে। ছেলের সঙ্গে সঙ্গে ছুটে গেল ইরাম। খবর পেয়ে সামিয়াও ছুটে এলেন। তার পরিচিত কলিগদের অনুরোধও করতে হলো না। সামিয়ার নাতি জেনে সবাই কাজে লেগে পড়ল মুহূর্তেই। বিছানায় শুয়ে ইজানের ক্ষত হয়ে যাওয়া হাতটা পর্যবেক্ষণ করছেন ডাক্তাররা। সামিয়াও ভেতরে আছেন সবকিছু তদারকি করতে। ইরাম রুমের বাইরে দাঁড়িয়ে শুধু ছেলের তীব্র কান্না শুনতে পাচ্ছে। শরীর কাঁপছে তার। এখনো মনে হচ্ছে সবটা ভীষণ রকমের দুঃস্বপ্ন। সারিকা উদ্ভ্রান্তের হয়ে বারবার রুমের সামনে গিয়ে পায়চারি করছে। মেয়েটাও অশান্ত হয়ে উঠেছে একটা নিষ্পাপ বাচ্চার নিদারুণ কষ্টের সামনে। ইরাম দেয়াল ঘেঁষে থাকা চেয়ারে বসে নিজের মাথা চেপে ধরে রাখলো। অক্সিজেনের সংকট বুঝি শরীরে, এমনভাবে হাঁপাচ্ছে সে। চোখের সামনে জগৎটা বুঝি দুলছে, দৃষ্টি ঝাপসা, অশ্রুর কোনো বিরতি নেই। ইরাম খেয়ালও করল না কখন করিডোর বেশ কতক পদশব্দ শোনা গেল। শুধু সারিকার আওয়াজ কানে এলো। মিসের, সারিকার স্বামী এবং সাইবানের দুলাভাই মিসির ইকবাল দ্রুত ছুটে এলো। হাঁপাচ্ছে সে, বোঝা যাচ্ছে খবর পেয়ে দৌড়ে এসেছে। কি ব্যাপার, কি হয়েছে? বাবু কেমন আছে? সারিকা স্বামীর কাছে গিয়ে মাথা নাড়ল। বলতে পারছি না, মম আছে ভেতরে, ডাক্তার এখনো অবজার্ভ করছে। মিসির সারিকাকে নিজের বুকে আগলে নিল। নিজেকে শক্তভাবে ধরে রাখলেও সারিকা আসলেই ঘাবড়ে গিয়েছিল। স্বামীর উষ্ণ বুকে নিজেকে খুঁজে পেয়ে সে চোখ বুজে ফেললো। নিজেকে শান্ত করতে চাইল। স্ত্রীর মাথায় হাত বোলাতে বোলাতে মিসির রাগান্বিত কণ্ঠে বলে উঠল, দিনে দুপুরে এটা কি ধরনের ক্রাইম? কারা করেছে এই কাজ? কেন? কি সমস্যা ওদের এই দুধের বাচ্চাটার সাথে? টার্গেট বোধ হয় ইরাম আপু ছিল, কিছুটা ছিটকে গিয়ে ইজানের হাতে লেগেছে। কোন নিমখারাম করবে এমন কাজ? আমি জানি। অপর একটি কণ্ঠস্বরে সকলে জমে গেল। ঝট করে ফিরে তাকালো। করিডোর বেয়ে ছুটে আসছে ইহান। সে এসে ধপাস করে ইরামের সামনে হাঁটু মুড়ে বসে বোনকে শক্তভাবে জড়িয়ে ধরল। আপু, তুমি ঠিক আছো? তোমার কোথাও লাগেনি তো? দেখি দেখি কোথায় কষ্ট হচ্ছে। ইরাম এতক্ষণ যাবৎ নিজের একটা আলাদা ঘোরের মধ্যেই ছিল। তবে ভাইকে কাছে পেয়ে খপ করে তার কাজ ঝোড়া খামচে ধরল। সে রীতিমতো পাগলের মতো উদ্ভ্রান্ত নয়নে সে তাকালো ইহানের দিকে। তুই তুই জানিস কে? বল আমাকে এক্ষুনি। কিভাবে জানিস কে আমার কলিজায় হাত দিয়েছে? বল। অরণ্য? মাথা ঝাঁকালো ইহান। বখতিয়ার? ইরামের ভ্রু কুচকে গেল। মিসির কাছে এসে দাঁড়ালো, শুধালো, বখতিয়ারকে? এলাকা পার্টির ছাত্র নেতা। ইহান গড়গড় করে বলে গেল, আপু,
তোমরা যখন হাসপাতালে আসছিলে তখন আমি আমার সাইকেলে করে ওদের বাড়িটাকে ফলো করেছিলাম। কাছে যেতে পারিনি, দূর থেকেই দেখেছি যেখানে থেমেছে ওরা, ওখানে হাই আউট। সবাই চেনে আপু, দুটো ছেলেই বখতিয়ারের জেলা। ইরাম থমকে গেল, চোখের পানিও বুঝি শুকিয়ে গেল তার। মিসির আর সারিকা একে অপরের দিকে তাকালো। মিসির বলে উঠল, কিন্তু একটা পলিটিক্যালি ইনভলভ ছেলের উপর ইরামের আমার আপুর সঙ্গে কারো কোনো সততা থাকতে পারে না। ওই বখতিয়ারের বাচ্চা শালা একটা কুত্তা। দেখুন কি আপনাদের কারোর মধ্যে গাপটা আছে। আমার বোনের ওপর দিয়ে শোধ তোলা নিয়েছে। রীতিমতো গর্জে উঠল ইহান। তবে এর বেশি কিছু করা সম্ভব হলো না। একজন ডাক্তার ভেতর থেকে উকি দিলেন, বাচ্চার মা কোথায়? একটু ভেতরে আসুন আপনি। ইরাম এক লাফে উঠে দাঁড়ালো। বাকি সব চিন্তায় তার মাথা থেকে বেরিয়ে গেল ওই মুহূর্তে শুধু নিজের ছেলে ছাড়া। ভেতরে ইজান তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার ছোট্ট শরীরটা বেডে রাখা হয়েছে, হাতে ক্যানুলা সংযুক্ত স্যালাইন বা ওষুধ জাতীয় কিছু দেওয়া হচ্ছে শরীরে। ক্ষতের উপর বার্ন ক্রিমের প্রলেপ দেওয়া। ছোট্ট অস্তিত্বটিকে ঘিরে এত আয়োজন, এত যন্ত্রপাতির বহর। স্যালাইনের নল দেখে ইরাম আজ কতবারের মতো শেষ হলো নিজেও বলতে পারবে না। সামিয়া তার কাছে এগিয়ে আগলে নিতে চাইলেন নিজের মাঝে, অথচ ইরাম সামিয়ার সাহায্য আর গ্রহণ করলো না। তাকে ঠেলে বিছানার কাছে গিয়ে দাঁড়ালো। অস্বচ্ছ চোখে ঝুঁকে ছেলেটার মুখটা আলতো করে স্পর্শ করলো। কষ্ট হচ্ছে তাই না আব্বু? ইরামের গলা সম্পূর্ণ ভেঙে গিয়েছে। ডাক্তার জানালেন, আল্লাহর অশেষ রহমত যে মাইল্ড বার্ন হয়েছে, সাথে সাথে ক্ষত পানি ঢালার কারণে মূল বিপদ সেখানেই কেটে গিয়েছে। তবে বয়স অনেক কম আর বাচ্চা স্কিন অনেক সেন্সিটিভ, তাই আমরা 3 দিনের নিবিড় পর্যবেক্ষণে রাখব। আপাতত ট্রিটমেন্ট চলমান থাকবে, অনুরোধ থাকবে ধৈর্য ধরার। ইরাম জবাব দেওয়ার মতো কোনো অবস্থায় নেই। সামিয়াই নিজের ভেজা চোখ মুছে বললেন, আশেপাশে কোনো দৃশ্যে আর আগ্রহ নেই ইরামে। সে বিছানায় বসে সাবধানে ইজানের শরীরটা বুকে তুলে নিল। নার্স তাকে সাহায্য করলো যেন ক্যানুলা ডিস্টার্ব না হয়। কাঁদতে কাঁদতে হাঁপিয়ে গিয়েছে ইজান। শরীরটা ইরামের বুকে কাদামাটির মতো দুর্বল হয়ে পড়ে থাকলো। ছেলের দিকে ঝুঁকে তার গায়ে সুবাস জোরপূর্বক গ্রহণ করতে করতে ইরামের মস্তিষ্ক সচল হয়ে উঠল একটু একটু করে। তার ছেলেকে যে বা যারা কষ্ট দিয়েছে তাদের কোনোদিনও সে ক্ষমা করবে না, নিজের আপন মানুষ হলেও না। বিমানবন্দরের বাইরে পা রাখতে দূরে অনুরাগের বাইকটা চোখে পড়ল সাইবানের। মানুষের ভিড় ঠেলে লম্বা পা ফেলে ছুট লাগালো সে। সাথে করে ওয়ালেট, ঘড়ি আর ফোন ছাড়া কিছুই আনেনি সে, ব্যাগও না। খবর পেয়েছে সে সারিকার একটা টেক্সট মেসেজ থেকে। পরে সামিয়া কল করেছিলেন। ওই অবস্থায় এমার্জেন্সি ফ্লাইট টিকিট বুক করে সে সিলেট থেকে সোজা ঢাকায় এসেছে। এখন সময়টা পরন্ত বিকেলে গিয়ে ঠেকেছে। অনুরাগ নিজের বাইক নিয়ে সাইবানের জন্য অপেক্ষা করছিল। অদূর থেকে বন্ধুকে দৌড়ে আসতে দেখে এবার সে সোজা হয়ে দাঁড়ালো। সাইবান কাছে আসতে বোঝা গেল ভীষণ রকমের চিন্তিত এবং ক্রোধান্বিত সে। না চাইতেও বের ঝাঁজ নিয়ে সাইবান জিজ্ঞাসা করলো, আমার বাচ্চা কেমন আছে? অনুরাগ যদিও উত্তরটা প্রস্তুত করে এসেছিল, তবে সাইবানের সরাসরি জিজ্ঞেস করায় কিছুটা অবাক হলো সে। তার বাচ্চা? এর আগে কখনো ইজানকে এতটা গভীরভাবে সাইবান সম্বোধন করেনি। তবে আপাতত সেসব বিশ্লেষণে না গিয়ে অনুরাগ উত্তর করলো, মাইল্ড বার্ন, অবজারভেশন আছে। অনুরাগ কথাটা কোনো মতে শেষ করেছে কি করেনি সাইবান হঠাৎ খপ করে তার থুতনি চেপে ধরল। অত্যন্ত আগ্রাসী ভঙ্গিতে অনুরাগকে ঠেলে বাইকের উপর ঠেসে ধরল। হতবাক বন্ধু তার মাঝে যেন রীতিমতো অশরীরই ভর করতে দেখল। সাইবানের উজ্জ্বল হলদেটে চেহারায় তীব্র লালচে ভাব, ভ্রুজোড়া একজোট হয়েছে ভীষণ কুঞ্চনে, পিয়ার্সিং কাঁপতে দেখা যাচ্ছে ভীষণভাবে। দাঁত কিরমির করে সাইবান রীতিমতো হুঙ্কার দিয়ে উঠল, কোথায় ছিলি তোরা? কোথায় ছিলি তোরা বেইমানের দল? অনুরাগ ব্যথা পাচ্ছে। সাইবানের হাতটা সে খামচে ধরল। কুল ডাউন সাইবান, তোর মাথা ঠিক নেই। অনুরাগকে দ্বিগুণ শক্তিতে ছেলে ধরে হিংস্র পশুর ভঙ্গিতে ভারী গলায় সাইবান ঘোষণা করল, আমার প্রাণটা হাত দিয়েছে ওরা। আল্লাহর কসম অনুরাগ, একটা একটাকে ধরে মাটির নিচে জ্যান্ত পুঁতে ফেলবো আমি। যেমন হুট করে ধরেছিল তেমন হুট করে অনুরাগকে ছেড়েও দিল সাইবান। তারপরে বন্ধুর অপেক্ষা না করে নিজের বাইকের চালকের আসনে চেপে ধরল। নিজের চোয়াল চাপতে চাপতে অনুরাগ মহাবিস্ময় নিয়ে তাকে দেখল, যেন চিরকালের চেনা বন্ধুর স্থানে কোনো পিশাচ জায়গা করে নিয়েছে। এই পিশাচকে ভীষণ রকমের অচেনা ঠেকলো তার কাছে। তবে অনুরাগ বেশি বাহানা করলো না, সাইবানকে বাইক চালাতে দিল, নিজের পিছনে সিটে উঠে বসলো। কিছুক্ষণ বাদেই টের পেল কত বড় ভুল সিদ্ধান্ত ছিল সেটি। রাস্তা দিয়ে বাইক নয় রীতিমতো প্লেন ছুটিয়ে নিল সাইবান। এতটা তীব্র গতি যে শ্বাস নেওয়াও কষ্টকর হয়ে দাঁড়ালো। রাজধানীর গাড়ির বহরের মাঝে এত বিপজ্জনক সব বাঁক কেটে গেল সাইবান, যেন রেসিং ট্র্যাকে রেস করতে নেমেছে সে। অনুরাগ পিছন থেকে আঁকড়ে ধরে রাখলো বন্ধুকে। হাসপাতাল পৌঁছানোর আগে আমাদের উপরওয়ালার কাছে পাঠানোর ব্যবস্থা করছিস শালা? না পারতে চিৎকার করে উঠল অনুরাগ। সাইবানের তরফ থেকে জবাব এলো না।
বাইকের সামনে ঝুঁকে উল্টো গতি বাড়ালো সে। ছাড়িয়ে গেল ঘন্টায় 85 কিলোমিটার। অনুরাগ চোখ বুজে সৃষ্টিকর্তার নাম জপতে জপতে ভাবলো, ট্রাফিক পুলিশ সব জায়গায় থাকলে রাস্তায় মোড়ে মোড়ে ধরে সাইবানকে জরিমানা করা হতো আজ। শেষমেশ প্রায় 35 মিনিটের জীবন মৃত্যু সন্ধিক্ষণে বুঝি জমকে দেখতে দেখতে হাসপাতালে পৌঁছাতে সক্ষম হলো অনুরাগ। সাইবানের কোনো ভ্রুক্ষেপ নেই। হেলমেটটা খুলে হাওয়ায় ছুড়ে দিয়ে দৌড়ে চলে গেল ভেতরে। অনুরাগ সেটা পাকড়াও করে বাইকে রেখে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে নিজেকে স্থির করলো। বুক এখনো ধরফর করছে তার, যেন সামনেই দাঁড়িয়ে আছেন যমদূত। নিজের কপালে জমা ঘাম শার্টের হাতে মুছতে মুছতে মুরগির মতো ছটফট করতে থাকা অন্তরকে একটু শান্ত করে সে শেষমেশ ছুটে গেল ভিতরে। হাসপাতালের পরিবেশ এখন অনেকটাই শান্ত। করিডোরে পা রাখতে ওয়েটিং জোনে নিজের বোন সারিকা আর দুলাভাই মিসিরকে অপেক্ষারত দেখতে পেল সাইবান। সাই, ফাইনালি। সারিকা লাফিয়ে উঠল, অথচ তার প্রতি বিশেষ মনোযোগ না দিয়ে সাইবান শুধালো। কোন রুম? হাত তুলে সারিকা দেখিয়ে দিল। সাইবানের মুখটা কেমন থমথমে, তাই সে বেশি কথা বাড়ায়নি। সাইবান সোজা হাঁটা দিল। পিছনে সকলে তাকে অনুসরণ করলো নীরবে। একটা প্রাইভেট কেবিনে দেওয়া হয়েছে ইজানকে। বাইরে পৌঁছাতে এই কেবিনের স্বচ্ছ কাচের দেয়ালের ভিতরে দৃশ্য স্পষ্টত চোখে পড়ল সাইবানের। বিশাল বিছানায় শুয়ে আছে নাজুক শিশুটি, হাতে ব্যান্ডেজ, ক্যানোলা। পরন্ত বিকালের হলুদাভ রশ্মি তার শান্ত মুখটায় পড়ছে। গভীর ঘুমে আচ্ছন্ন সে। সাইবানের দৃষ্টি আটকালো ইজানের হাতের উপর। ওই নল, স্যালাইন, ব্যান্ডেজের বহর থেকে ক্রমশ শক্ত হয়ে উঠল তার হাতের মুঠো। এত জোরে পাকালো সে নখ গেঁথে গেল হাতের চামড়ায়। জীবনে প্রথমবারের মতো এক ভয়ানক অনুভূতি অনুভব করলো সাইবান, এক অসহায় বাবার অনুভূতি। অন্তর তার চিৎকার করে প্রতিবাদ জানাচ্ছে। ইচ্ছে হচ্ছে ছুটে গিয়ে কোনো কিছুর পরোয়া না করে ওই নাজুক শরীরটাকে নিজের বুকে চেপে ধরতে, জগতের সকল কষ্টের কাছ থেকে আড়াল করে ফেলতে। কষ্ট আসুক, যন্ত্রণা হোক, কিন্তু সব তার নিজের হোক, তার বাচ্চার কেন? নিজের ভাবনায় নিজেই খেই হারালো সাইবান। কবে থেকে ওই পোটলাটা তার এত আপন হয়ে গেল? যদি আজ হাসপাতালের বিছানায় ওই ছোট্ট শরীরটাকে না দেখতো, তবে সাইবান কি আদৌ টের পেত? কেবিনের দরজাটা নিঃশব্দে খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো ইরাম। সাইবান তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে তাকালো। তার সবটুকু রাগ ঝাঁজ ক্ষণিকের জন্য মিয়ে গেল। অশান্ত চোখ জোড়া অর্ধাঙ্গিনীকে পর্যবেক্ষণ করলো আপাদমস্তক। যখন নিশ্চিত হলো বাহ্যিক কোনো ক্ষতি হয়নি শুধুমাত্র, তখনই সাইবান একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। পায়ে পায়ে এগিয়ে গেল সে ইরামের কাছে, যে এই মুহূর্তে অতি শান্তভাবে দাঁড়িয়ে আছে তার সামনে। বিষয়টা বেমানান। ইরামের চোখ জোড়া কেমন যেন ফাঁকা। সাইবানের বুক কাঁপলো ভীষণ। কেন তা সে নিজেও বলতে পারবে না। মাই প্রেশিয়াস। রীতিমতো ফিসফিস করে উচ্চারণ করলো সাইবান। একটা কাপা কাপা হাত বাড়িয়ে দিল। ঠিক তখনই ঠাস ইরামের ডান হাতটা সজোরে চট দিল সাইবানের গালে। মাথাটা হেলে গেল তার একপাশে, ঝুলে পড়ল রীতিমতো। সাইবান শ্বাস নেওয়া ভুলে গেল। দুহাত মুঠো পাকিয়ে গেল দুপাশে। অত্যন্ত ধীরে মাথা কাত করে অবিশ্বাস মাখা জলজলে দৃষ্টিতে সে দেখল ইরামকে। রমণীর পাথরে চোখ আর শুকনো নেই, ঝরঝর করে অশ্রু ঝরছে। ইরাম দুহাত ছেড়ে কেঁদে উঠল। আর কতটা কেয়ারলেস হলে তুমি বুঝতে পারবে মানুষের জীবনের মূল্য কতটুকু। আই হেট ইউ, আই হেট ইউ সো মাচ আলাদিন। সাইবান হন্তদন্ত হয়ে কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠছে। পুরাতন ম্যারমেরে কাঠগুলো অস্বাভাবিক শব্দ করছে। তবে আজ থামার কোনো বালাই নেই। আজ সে থেমে গেলে হয়তো জীবনটাই থমকে যাবে। মুন্সিবাড়িতে ইরামের ঘরটা দোতলায়, একদম বারান্দার ঘেঁষে ছোট্ট একটা রুম। সাইবানের দম বন্ধকর জীবনের একটা মাত্র শান্তির আশ্রয়। ছুটতে ছুটতে সদ্য 18তে পা দেওয়া সাইবান গিয়ে পৌঁছালো ইরামের রুমে। রুমটা অন্ধকারাচ্ছন্ন, লাইট জ্বালানো হয়নি বিধায় কেমন গুমোট হয়ে আছে। বাইরের রাস্তার লাইটের মৃদু আলো এসে ভেতরটাকে কেমন বিষণ্ণ করে তুলেছে। ঘরে সীমিত আসবাব এবং তৈজসপত্র পরিপাটি করে রাখা, কোথাও কোনো হেরফের নেই। পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকা হৃদযন্ত্র সামলে সাইবান ভেতরে ঢুকলো। অন্ধকারে চোখ সয়ে আসার পর দৃশ্যটা নজরে এলো তার। বিছানার উপর একটা ছায়ামূর্তি। এই গরমের মাঝেও গায়ে কাঁথা চড়িয়ে মরার মতো পড়ে আছে। এটা ইরামি, বুঝতে স্পর্শের প্রয়োজন নেই সাইবানের। ওই অস্তিত্বের ঘ্রাণটুকু তার ভীষণ চেনা। ইরাম আপু। হাঁপাতে হাঁপাতে ফিসফিসিয়ে উচ্চারণ করলো সাইবান। ধীর পায়ে প্রবেশ করলো ভেতরে। কোনো নড়চড় নেই। আরেক দফায় ডাকলো সে, আপু। এবার সামান্য নড়াচড়া লক্ষ্য করা গেল। ইরাম উঠল না, শুধু গায়ের কাঁথাটা আরেকটু উপরে টেনে তুললো। মৃদু গলায় উত্তর করলো, আপু তুমি কাল আসো আলাদিন। আপু একটু রেস্ট নিচ্ছি। আপনার সাথে আমার কথা আছে, জরুরি কথা আছে, প্লিজ। সবসময় ইরামের কথা ভীষণভাবে মান্য করলেও আজ সাইবান কিছুই শুনল না। আজ পিছিয়ে যাওয়া যাবে না, কিছুতেই না। রুমের লাইট অন করে দিল সে। ইরাম কাঁথা সরিয়ে উঠে বসলো। চোখ মুখ কুচকে অনেকটা বিরক্তি এবং চাপা ক্ষোভ নিয়ে দেখলো সাইবানকে। ছেলেটার মুখটা কেমন চুপসে আছে, হলদেটে চেহারায় কেমন উদ্ভ্রান্ত ভাব, আতঙ্কিত অভিব্যক্তি। আমায় একটু বলে দিন না, আমি কি করব? আমার কিছুই ভালো লাগছে না। ইরাম নিজের কপাল ঘষল। একটা দীর্ঘশ্বাস ফেলে শেষমেশ পড়ল, সেই এক কাহিনী আলাদিন। আর কতদিন গোল গোল ঘুরতে থাকবে তুমি?
প্লিজ আপু, বলছি তো তুমি যাও, আমি পরে তোমার সাথে কথা বলবো। না, আজকেই। আপু, আপনাকে আজকে এই মুহূর্তে আমার কথা শুনতেই হবে। আমি আপনার ভাই না? আমি আপনার কাছে রাহা দিহানের মতো গুরুত্বপূর্ণ না। ওরা আসলে কি আপনি একই কথা বলতেন যে কালকে এসো? সাইবান হঠাৎ করে এদিক বিদিক জ্ঞান শূন্য হয়ে চেঁচিয়ে উঠল। ইরামও ঝট করে রেগে গেল। এই ছেলেটা তার সঙ্গে এমন কেন করছে? বিছানা ছেড়ে শটান উঠে দাঁড়ালো সে। কি বললে তুমি? ওদের সাথে নিজের তুলনা দিচ্ছ? কোনোদিন তোমাদের মধ্যে আমি পার্থক্য করেছি আলাদিন? ইউ নো হোয়াট? ইয়েস, তুমি আমার ভাই না, তুমি আমার কাজিন। নাও গেট লস্ট। ক্ষণিকের জন্য জমে গেল সাইবান। তার মায়াবী কালো চোখ জোড়া টলটলে হয়ে উঠল অশ্রুতে। ইরাম তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, চোখে দেখতে পেল না কিছুই। জানালার কাছে গিয়ে দাঁড়ালো রমণী। একটা ফ্যাকাশে হলদেটে কামিজ পরনে, বোঝাই যাচ্ছে বহুদিন যাবৎ যত্ন সহকারে ব্যবহার করা হচ্ছে। আপু, আপনি ভীষণ স্বার্থপর। একেবারে হঠাৎ করেই হুঙ্কার দিয়ে উঠল সাইবান। তার কথার বিপরীতে সবসময় শান্তভাবে মোকাবেলা করলেও আজ ইরামও পাল্টা ঝাঁজ নিয়ে বলল, হ্যাঁ, আমি স্বার্থপর। এটা আজকে বুঝেছো তুমি? আমি সেলফিশ আলাদিন, টু মাচ সেলফিশ। রাইট। আপনি শুধু সবসময় নিজের চিন্তাই করেন, নিজের ভাইদের চিন্তা করেন না। বাকি দুনিয়ার মানুষ গোল্লাই যাক, আপনার কিচ্ছু যায় আসে না। ওরা সকলে আপনার আদরের, সকলে আপনার কাছের। শুধু আমি কোনোদিন আপনার আপন কেউ হতে পারলাম না। আমার জন্য কেউ ভাববে না, আপনিও না। ইউ আর ফাকিং প্যাথেটিক। And you are at attention seeking immature. তুমি আমার চোখের সামনে থেকে দূর হও এক্ষুনি। ইরাম আপু, প্লিজ একবার আমার কথা শুনুন। চোখের সামনে থেকে দূর হতে বলেছি তোমায় আমি। দেয়ালে ঘেঁষে থাকা সোফায় বসে আছে সাইবান। তার হাত দুটো কপালে ঠেকানো, কোনোই হাঁটুর উপর, চোখ জোড়া বুজে আছে। দগদগে ঘায়ের মতন লেপ্টে থাকা স্মৃতিগুলো আজ তাকে ভীষণ জ্বালাতন করছে। সেই দিনটার কথা স্মরণে আসছে, যে দিনটার পর সে আর কখনো ইরামের দুয়ারে গিয়ে দাঁড়ায়নি। তার জীবনের শ্রেষ্ঠ আশ্রয় সেদিন তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। আজ বোধহয় সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল নতুনভাবে। সাইবানের একটুও ব্যথা লাগেনি, শারীরিক যন্ত্রণা বলতে কিছু তার অনুভূত হয়নি, শুধু অন্তরটা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। জগতের সব থেকে অসহায় হওয়ার অনুভূতিটা ধীরে ধীরে ফিরে আসছে। অতীতের বেরি বুঝি নতুন করে তাকে আষ্টে পৃষ্ঠে ধরতে চাইছে। ঠিক এমন সময় নিজের কাঁধে একটা চিরচেনা স্পর্শ অনুভব করলো সাইবান। সে একচুল নড়ল না, অথচ মমতাময়ী বাহুজোড়া তাকে টেনে নিজের বুকে ঠেকালো। অবশেষে হাল ছাড়লো সাইবান। একটা কাঁপা কাঁপা নিঃশ্বাস ফেলে জননীকে আঁকড়ে ধরলো শক্তভাবে। কোনো কথা বলল না, শুধু সামিয়ার কাঁধে মাথা রেখে চুপটি করে বসে রইল। সামিয়া ছেলের পিঠে মাথায় আদরের হাত বুলিয়ে দিলেন, নিজের অস্তিত্ব দিয়ে শান্ত করতে চাইলেন। সাইবানের মাথার চুলে আঙ্গুল বুলিয়ে নরম গলায় বললেন, কিছু মনে করিস না মাইজাম, ইরামের আসলে মাথা ঠিক নেই। কোনো মা কি পারে নিজের সন্তানকে কষ্ট দেখতে? মেয়েটা ভীষণ মানসিক চাপে আছে রে। তুই রাগ করিস না, তোর সঙ্গে এমন কিছু হতে দেখলে আমিও সইতে পারবো না। ইচ্ছা হবে কিছু একটা ধ্বংস করে ফেলে। সেখানে ইজান তো 4 মাসের লাজুক বাচ্চা। মম, কথা বলো না প্লিজ। আমাকে একটু চুপটে করে তোমার বুকে মিশে থাকতে দাও। ফিসফিস করে বলল সাইবান। সামিয়া তৎক্ষণাৎ চুপ করে গেলেন। ছেলেকে আরো শক্তভাবে নিজের মাঝে আগলে নিলেন। সাইবান সামিয়ার কাঁধে মাথা গুজে চোখ বুজে চুপটি করে বসে থাকলো। শুধু হাসপাতালের কেবিনের মেডিকেল যন্ত্রের মৃদু গুঞ্জনে নীরবতার মাঝে অল্প বিস্তর ছেদ পড়ল। জায়গাটা ইজানের প্রাইভেট কেবিন। বিছানায় শুয়ে আছে ছোট্ট শিশুটি। স্যালাইন বন্ধ করা হয়েছে আপাতত, পরে আবার দেওয়া হবে। সময়টা এখন রাত। সামিয়া অনেক জোরাজোরি এবং রীতিমতো যুদ্ধ করে সারিকার সাথে ইরামকে বাড়ি পাঠিয়েছেন 2 ঘন্টার জন্য। ফ্রেশ হয়ে পোশাক বদলে খাওয়া দাওয়া করে আবারও চলে আসবে। কিন্তু সামিয়া জানেন ইরাম 2 দণ্ড শান্তিতে বাড়িতে থাকবে না, হয়তো এর মধ্যে আবারও ফিরে আসছে। কে বলতে পারে কত সময় পেরিয়েছে। বর্তমানে তিনি এবং সাইবান বসে আছেন কেবিনের সোফায়। নীরবতা ভেঙে সাইবান হঠাৎ বলে উঠল, সবকিছু আমার দোষ, তাই না মম? সামিয়া জমে গেলেন। ছেলের মাথা শক্ত করে আঁকড়ে ধরে বললেন, কে বলেছে তোকে? কেউ বলেনি, আমি জানি। ভুল জানিস তুই। সামিয়া আরো কিছু বলতে যাচ্ছিলেন, তবে পারলেন না। মৃদু ফুপিয়ে ওঠার শব্দ প্রতিধ্বনিত হলো কেবিন জুড়ে। বিছানার ওপর ইজানের ছোট্ট শরীরটা নড়ে চড়ে উঠেছে, চোখ মুখ কুচকে কান্নার সূত্রপাত ঘটিয়েছে। ব্যান্ডেজ করা হাত তুলে নাড়ছে ভীষণভাবে। সাইবান মায়ের আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে তৎক্ষণাৎ উঠে গেল, বিছানার কাছে গিয়ে ঝুঁকলো। নিষ্পাপ শিশুটির ছটফটানি লক্ষ্য করে তার বুকে সুনামি বয়ে গেল। হাতটার দিকে যতবার চোখ যাচ্ছে ততবার অপরাধ বোধে তার ভেতরটা মোচড় দিয়ে উঠছে। একটা আঙ্গুল তুলে এসে ইজানের গাল ছুঁয়ে দিল। নরম গলায় বলতে গেলে গলা কাঁপল তার। হেই হেই পোটলা, মিসড ইওর পার্টনার ইন ক্রাইম।
স্বভাবসুলভ উৎফুল্ল কণ্ঠে বলার চেষ্টা করলেও কেমন যেন বিষণ্ণ শোনালো সবটা। ঠোঁটে ঠোঁট চেপে ফেললো সাইবান। ইজানের মাঝে কোনো ভ্রুক্ষেপ নেই আজ। অন্যান্য সময়ের মতো চোখ মেলে তাকে দেখছেও না, শুধু ফুপিয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে কষ্ট হচ্ছে তার। সাইবানের চোখ জোড়া চকচকে হয়ে উঠল। অনিশ্চিতভাবে হাত এদিক সেদিক বাড়ালেও সে ঠিক বুঝে উঠতে পারল না কি করবে, কি করলে ইজান শান্ত হবে। আপু, এরম আপুকে ডাকো। মম, মম আপুকে। তুই পারবি। সাইবান বিহবল হয়ে বলছিল, কিন্তু সামিয়া তার পিঠে হাত রেখে সেই কথা থামিয়ে দিলেন। আশা স্বরূপ বললেন, তুই ওর বাবা সাইবান? বাবা? শব্দটা বুঝি গোত্তা খেলো সাইবানের হৃদয়ের দুয়ারে। সামিয়া সবটাই লক্ষ্য করলেন। অভিজ্ঞ ভঙ্গিতে তিনি পরিস্থিতি সামলাতে চাইলেন। জিজ্ঞাসা করলেন, তুই কখনো ওর সাথে স্কিন টু স্কিন ট্রাই করেছিস? সাইবানের ভ্রু কুঁচকে গেল। স্কিন টু স্কিন সেটা কি? মৃদু হাসলেন সামিয়া। বিছানার কাছে গিয়ে বসলেন। অত্যন্ত সাবধানে চটফট করতে থাকা ইজানকে সাবধানে তুলে নিতে নিতে ব্যক্ত করলেন, স্কিন টু স্কিন হলো বাচ্চার সঙ্গে বাবা মার বন্ডিংয়ের জন্য একটা দারুণ পদ্ধতি। একটা নির্ধারিত সময় সরাসরি ত্বকের সঙ্গে ত্বকের স্পর্শ, মানে বাচ্চাটাকে বুকে ধরে রাখা বা জড়িয়ে ধরে শুয়ে থাকা, এতে বাচ্চার বডি টেম্পারেচারে ঠিক থাকে। পাশাপাশি ওরা যেহেতু সেন্সিটিভ হয়, স্কিন কন্ট্যাক্ট হলে ওরা সহজেই মানুষ চিনতে পারে, বিশেষ করে বাবা মাকে। তোকে আমি শিখিয়ে দিচ্ছি, চেষ্টা কর। সাইবান সামিয়ার কথা অনুযায়ী কাজ করলো। ধীরে ধীরে নিজের পরনে শার্টের বোতামগুলো খুলে বুক উন্মুক্ত করে নিল। সোফায় হেলান দিয়ে বসলো সে। সামিয়া সাবধানে ইজানকে ধরে সরাসরি তার বুকের উপর রাখলেন। সাইবানের উষ্ণ ত্বকের ছোঁয়া পেতেই ইজানের ফোপানো ক্রমশ মিলিয়ে এলো। তার বুকের উপর হাত পা ছড়িয়ে এলিয়ে রইল নিশ্চুপ হয়ে। সাইবান ভীষণ রকমের অবাক হলো। এতটা সহজ ছিল এই ছেলেকে শান্ত করা, বিশ্বাস হতে চাইল না আর। একটা হাত তুলে অতি সন্তর্পণে সে রাখলো ইজানের পিঠের উপর। আরামবোধক এক গঙ্গানি তুলে চোখ বুজে ফেলল ইজান। সাইবানের চোখ জোড়া প্রসারিত হলো, তাতে জলজল করে উঠল অব্যক্ত কিছু। পরক্ষণে তার বিষণ্ণ চেহারা এক মায়াবী হাসি ফুটল। সামিয়া অবধি অবাক হয়ে গেলেন। মনে হলো কত বছর যাবৎ ছেলেকে তিনি এভাবে হাসতে দেখেননি। সাইবান ইজানকে নিজের বুকে আরো ঠিকঠাকভাবে শুইয়ে আগলে ধরে রাখলো। এক হাতে তার পিঠ আলতোভাবে চাপড়ে দিতে লাগলো। সামিয়া একটা ঢোক গিললেন। তার চোখে কেন অশ্রু জমছে জানেন না, তাই দ্রুত বললেন, আমি একটু বাইরের ডাক্তারের সাথে কথা বলে আসছি, তুই ঠাকুর সাথে। তিনি আর দাঁড়ালেন না, কেবিনের দরজা খুলে বেরিয়ে গেলেন। সামিয়া চলে যেতে গোটা কেবিনে শুধু সাইবান আর ইজান রয়ে গেল। সোফা থেকে নিঃশব্দে উঠে দাঁড়ালো এবার সাইবান। তার বুকে লেপ্টে থাকা ছোট্ট মানুষটিকে জগতের সব থেকে মূল্যবান কিছু মনে হচ্ছে তার কাছে। একটু এদিক সেদিক হলেও বুঝি কাদামাটির ইমারতের মতো ভেঙে পড়বে সবকিছু। ইজান গভীর শ্বাস টানছে। ঝুঁকে সাইবান গুনেও দেখলো সাধারণ প্রাপ্তবয়স্ক মানুষের চাইতে অনেক বেশি বার নিঃশ্বাস প্রশ্বাস নেয় ছোট বাচ্চারা। চোখ দুটো আর বুঝে নেয় ইজান। চুপটি করে পিতার বুক ঘেঁষে বুঝি সে তার হৃদযন্ত্রের স্পন্দন শুনছে। সাইবান অজান্তে ইজানকে দোলাতে লাগলো। আমার পটলা। ইজান সঙ্গে সঙ্গে সাইবানের বুকে হাত ঠুকে প্রতিবাদ জানালো। ডাকটা চিনে গিয়েছে নাকি? মুচকি হাসছে সাইবান, কিন্তু যখন ব্যান্ডেজ জড়ানো হাতটা দেখলো তখন আলতো করে আঙ্গুলের ডগায় সেটি তুলে নিল। ঝুঁকে এসে সেই হাতের উপর নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে সে ফিসফিস করে বলল, বাবা খুব সরি। হুম, পটলার জন্য বাবার এত কষ্ট কেন হচ্ছে বলো তো? সুস্থ হয়ে যাওয়া যায় না তাড়াতাড়ি? ইজানের কপালে নিজের কপাল থেকে চোখ বুজে রইল সাইবান। জানালা গলে আসা শীতল বাতাস ছুঁয়ে গেল উভয়কে। ছেলেকে বুকে আগলে রেখে সাইবান ধীরে বিছানার উপর আধা শোয়া হয়ে বসলো। বুকের উপর শুয়ে থাকা ইজানের পিঠ চাপড়ে দিতে দিতে একদম অস্বাভাবিকভাবে আলতো আছে সুরে সুরে সে গেয়ে উঠল। ইজানের চোখ জোড়া ঘুমে ঢুলুঢুলু হয়ে এলো। ছোট একটা হাই তুলে সে লেপটে গেল সাইবানের বুকে। সমস্ত কেবিন জুড়ে মৃদু কণ্ঠের গুঞ্জরণ খেলে চলল ঐন্দ্রজালিক মায়ার মতন। সাইবান নরম গলায় গেয়ে গেল, যতক্ষণ না ইজানের ছোট্ট শরীরটা তার বুকে সম্পূর্ণভাবে শিথিল হয়ে ঘুমের জগতে পাড়ি দিল। কেবিনের বাইরে থেকে সমস্ত দৃশ্যটা চোখে মেলে নিঃশব্দে দেখে গেল ইরাম। রাত ক্রমশ গভীর হলো। ইজান ঘুমে আচ্ছন্ন। ইরাম ছেলের পাশে শুয়েছে, চুপটি করে চেয়ে আছে জানালা দিয়ে বাইরে তারা ভরা আকাশের দিকে। সাইবান নিশ্চুপ বসে আছে সোফায়। কেউই কারোর সাথে একটা কথাও বলছে না। কিছুক্ষণ আগে বাসায় ফিরে গিয়েছেন সামিয়া। এখন ছেলের সাথে আছে শুধু ইরাম এবং সাইবান। কতক্ষণ গাঢ় নীরবতায় কাটলো কেউ বলতে পারবে না। অবশেষে মুখ খুলল সাইবান।
অভিমান করেছেন? ইরামের তরফ থেকে জবাব এলো না। আগের মতোই চুপটি করে শুয়ে আছে, তার পিঠ সাইবানের দিকে। দরকার হলে আরো একটা চর মারুন, তবু আমার সঙ্গে কথা বলুন প্লিজ। সাইবানের নীরব আর্জি জানালো বুঝি। ইরাম এবার আর শুয়ে থাকতে পারলো না, বিছানায় উঠে বসে পা ঝুলিয়ে তাকালো সামনের দিকে। তোমাকে চর না, তোমাকে ধরে কাছে চিবিয়ে ফেলা উচিত। মুখ তুলে অর্ধাঙ্গিনীর দিকে অপরাধী ভঙ্গিতে তাকালো সাইবান। ইরাম ছেলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে নিশ্চিত হয়ে বিছানা থেকে নেমে এলো, পায়ে পায়ে এগিয়ে সোফায় বসে থাকা সাইবানের মুখোমুখি দাঁড়ালো। তুমি কি কোনোদিনও শুধরাবে না আলাদিন? তোমার কি মনে হয় তোমার থাপ্পড় দিয়ে আমি মজা পেয়েছি? হ্যাঁ, আই ডোন্ট কেয়ার তুমি কেমন ছিলে আগে, কিন্তু এখন তুমি একা না, সে জিনিসটা তোমাকে বুঝতে হবে। নিজের দায়িত্ব উপলব্ধি করতে হবে। তোমার সঙ্গে তোমার স্ত্রী আর তোমার বাচ্চার জীবনটাও জড়িয়ে আছে, তুমি জানো না? সেটা বোঝো না তুমি? সেখানে তুমি গিয়েছিলে এক ছাত্র নেতার সঙ্গে পাঙ্গা নিতে। বুদ্ধিহীন তুমি। আমি বুঝিনি ওই দিন কার সাথে মারামারি করে ফিরেছো তুমি। ইরামের সমস্ত বকুনি চুপচাপ হজম করে যেতে লাগলো সাইবান। রমণী যথাসম্ভব নিজের কণ্ঠ নিচু রাখার চেষ্টা করছে, তবুও মাঝে মাঝে গলা চড়াও হয়ে উঠছে। রাজনীতি খারাপ জিনিস, তুমি কি জানো না সেটা? দুধের বাচ্চা তো তুমি না। এই এক রাজনীতি মানুষের জীবন এক সেকেন্ডে ধ্বংস করে দিতে পারে। বক্তিয়ার আজ তোমার স্ত্রী সন্তানের উপর হামলা করেছে, আগামীকাল রাস্তায় পেলে তোমার পেটে ছুরি ঢুকিয়ে চলে যাবে। আমি তোমার পরিবার কেউ কিচ্ছু করতে পারবো না। একদিন দুই দিন আলোচনা হবে, ফলাও করে আসামি ধরাও হবে। 2 বছর পর মামলা চলবে বছর দুইয়ের মতো, তারপর জোর খাটিয়ে রাজনৈতিক পরিচয় লাগিয়ে খালাস দিয়ে দেওয়া হবে। তুমি তাই চাও তুমি? হ্যাঁ, বক্তিয়ার, ইরাম এত কিছু বলেছে, অথচ সাইবানের মাথায় ঢুকলো শুধু বক্তিয়ার নামটা। সিলেটে খবর পাওয়ার সাথে সাথে সে চলে এসেছে ঢাকায়। এসে থেকেই কাউকে কিছু জিজ্ঞাসা করার সুযোগও পায়নি, কি হয়েছে কিভাবে হয়েছে। ইরামের মুখে নামটা শুনে সাইবানের চেহারা হঠাৎ করে আগ্রাসী বর্ণ ধারণ করলো। ঝট করে তাকালো সে রমণীর মুখ পানে। ইরামের মনে হলো সে বুঝি সাইবানের চোখে আগুনের ফুলকি ভাসতে দেখেছে। শটান হয়ে উঠে দাঁড়ালো বান্দা। বক্তিয়ার করেছে এসব? আপনি কিভাবে জানলেন? ইরাম খানিকটা ভ্যাবাচেকা খেয়ে ইহানের কথাটা খুলে বলল। সব শুনে সাইবানের হাতের মুঠো ক্রমশ শক্ত হয়ে উঠল। তারপর হঠাৎ করে তার ঠোঁট জুড়ে ভয়ানক অশুভ এক হাসি ছড়িয়ে পড়ল। সেকেন্ডের ভেতরে একজন মর্মাহত পিতা থেকে এক অজানা দানবে রূপান্তরিত হয়ে গেল সে। নিজের মাথা চুল টেলে ধরল সাইবান। পাগলের প্রলাপের মতো হাসতে হাসতে বলে উঠল, ও মাই গড, বক্তিয়ার, রাইট, মাদারফাকার বাস্টার্ড। ওর কবরের ফলকে আমি এটাই খুদে করব। ইরাম আতকে উঠল। ও তো না আলাদিন, আমি না বলেছি। আপনার কথা আমি কেন শুনবো? আমি শুধু বক্তিয়ার কথা শুনবো। গলা চেপে ধরে নদমার পানিতে ডুবে মারার সময় ও কেমন চিৎকার করে সেটা শোনার দারুণ ক্রেভিং হচ্ছে আমার। আলাদিন, হুশ, একদম চুপ। রুক্ষভাবে ইরামের ঠোঁটে আঙ্গুল চেপে ধরল সাইবান। অতঃপর হালকা একটা ধাক্কা দিয়ে তাকে বিছানায় ফেলে দিল। হতভম্ব অর্ধাঙ্গিনী তার বিস্তারিত নয়নে দেখল এক রুদ্রমূর্তিকে। সাইবান ঝুঁকে এসে ইরামের দুই পাশে দুই হাত রেখে খড়খড়ে গলায় বলল, দুনিয়া চেনেন? দুনিয়া আপনারা আমার দুনিয়া, আর আমার দুনিয়া যারা হাত দেবে তাদের আল্লাহর দুনিয়া থেকে সমতুলে উপরে ফেলে দেব আমি। আর একটু কাছে ঝুঁকে এসে অশনি সংকেতের মতন ফিসফিস করে বলল, কালকে রাস্তায় আমার পেটে ছুরি মারতে আসার আগে ওদের পেটে ছুরি মারবো আমি। আমি আপনার জেনারেশনের ভদ্র সুশীল স্বপ্নের পুরুষ না, আমি উত্তল জেনারেশন জি। আই ডু ভাইলেন্স, আই ইট ভাইলেন্স, আই রিড ভাইলেন্স, অ্যান্ড আই লিভ ফর ভাইলেন্স। আর এক মুহূর্ত দাঁড়ালো না সাইবান। হনহন করে হেঁটে বেরিয়ে গেল কেবিনের বাইরে। পেছনে বিছানায় পড়ে থাকা হতবিহ্বল ইরাম নিজের বুক চেপে ধরল। তীব্র ক্রোধ আর হতাশায় সমস্ত মুখ লাল হয়ে উঠল তার। কেবিনের বাইরে বেরিয়ে লম্বা পা ফেলে হাঁটতে হাঁটতে নিজের পকেট থেকে ফোন বের করে ডায়াল করলো সাইবান। ওপাশ থেকে রিসিভ হতে গুরুগম্ভীর গলায় আদেশ ছুড়ে দিল, সবাইকে খবর দে অনুরাগ, নর্দমাটাকে রাতের আকাশে সূর্য দেখাবো আমি। এলাকায় হয় পঙ্গু শরীর থাকবে ওর, নাহলে কবরে। রাজনীতির আব্বাকে চেনেও? আজকে বোঝাবো ওই আব্বা চেহারা দেখতে আমার মতন। আমি এখনো বলছি, আমরা আগে পুলিশের কাছে যাই, রিপোর্ট করে আসি। অনুরাগের কথায় গাড়ির ভেতরে থাকা সবাই প্রতিবাদ করে উঠল। সব থেকে জোরালো প্রতিবাদ জানালো নীরব। কি? পুলিশ? পুলিশ ওদের বালটাও ছিড়বে না। সিনেমার ক্লাইম্যাক্সে দেখিস না, মারপিট শেষ হয়ে যাওয়ার পর আসে পুলিশ, তেমনি হবে। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেলে ডাক্তার দিয়ে চুল ছিঁড়ব আমরা।
গর্জে উঠল আফনানও। তার হাতে শক্তভাবে ধরে রাখা একটা হকি স্টিক। খবর পেয়ে ছুটে এসেছে। বন্ধুর কথায় তাল মিলিয়ে নীরব আবারও বলল, তোর এখনো এই দেশের আইনের প্রতি বিশ্বাস আছে? জেনে অবাক হচ্ছি। ফালতু কথা বলবি না তো। আইন এমনি এমনি তৈরি করা হয়নি, বুঝেছিস? সবাই এমন বিশৃঙ্খলতায় মত্ত হয়ে থাকলে দেশটা অরাজক হয়ে যাবে। দাদাকে বের করো তো গাড়ি থেকে, বের করো। বয়সে একটু বড় হলে দাদাগিরি করে খালি। মান্ধাত্তা আমলের চিন্তাভাবনা যত সব। একটা দুধের বাচ্চার গায়ে শালারা অ্যাসিড মেরেছে, আর এই মুরব্বি পড়ে আছে আইন আদালত নিয়ে। দাদা, আপনি গাড়ি থেকে বের হন। আফনান ঝাঁজ নিয়ে বলল। অনুরাগ বন্ধুদের কথাবার্তা শুনে শুধু একটা দীর্ঘশ্বাস গোপন করতে পারল। সাইবানদের সঙ্গে একই ক্লাসে পড়লেও সে তাদের বয়সী নয়। 3 বছরের ব্যবধান আছে। এর কারণ দেরিতে স্কুলে ভর্তি। ক্লাস 4-এ একটু খারাপ রেজাল্ট করার কারণে তার বাবা আবার আরেক বছর সেখানে রেখে দিয়েছিলেন। পরে 1 বছর টাইফয়েডে স্কুলমুখো হওয়া হয়নি। বয়সের ফারাক থাকলেও কোনোদিনও বন্ধুদের মাঝে সেসব নিয়ে ভাবনা চিন্তা হয়নি। হ্যাঁ, টিপ্পনি অবশ্যই কাটা হয়। দলের গুরুজন বলে সে চেষ্টা করে এই ছন্নছাড়া বাউন্ডুলে দলটাকে একসাথে বেঁধে রাখতে। গাড়ি চলছে অত্যন্ত দ্রুত গতিতে। পেছনে সবাই হাঁকডাক করে কথাবার্তা বললেও আলোচনায় একদমই অংশ নিচ্ছে না সাইবান স্বয়ং। একমনে ড্রাইভ করছে। দৃষ্টিরুক্ষ যেন মরুভূমির উত্তপ্ত রোদে। তার ভ্রুজোড়া কুঁচকে গেছে। ঠোঁটে ঝুলছে একটা সিগারেট। বনবন করে ঘোরাচ্ছে স্টিয়ারিং। আশেপাশের গাড়ির পরোয়া করছে না। ক্ষণে ক্ষণে তার অসাবধানতার কারণে অন্যান্য বাস ট্রাক থেকে লোকজন চিৎকার করে গালমন্দ করছে। ওসবের প্রতি দেয়ার মতো সময় কারোরই নেই আজ। প্রত্যেকে টকবক করে ফুটছে প্রতিশোধের বাসনায়। মানুষ হয়তো তার আলাদা একজনের অপমান মানে সবার অপমান। সেখানে আজ সাইবানের পরিবারের সঙ্গে যা হলো তাতে শুধুমাত্র একটা আদেশের জন্যই ফুঁসছিল সবাই। সাইবান সেই আদেশটা দিতে যা দেরি করেছে, কারো ছুটে আসতে একটু দেরি হয়নি। ঠিক কতক্ষণ সময় লেগেছে নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে কেউ বলতে পারবে না। প্রত্যেকে একটা ঘোরের মধ্যে ছিল। শরীরে ফুটতে থাকা শক্তিটুকুর বিস্ফোরণ হওয়ার বাকি আছে শুধু। টায়ারের কর্কশ আর্তনাদ তুলে গাড়িটি কোনো মতে থামিয়ে ড্রাইভিং সিটের দরজা খুলে বাইরে লাফিয়ে নামলো সাইবান। সামনে একতলা একটা পুরাতন বাড়ি। সরকারি রাস্তা তৈরির নামে গত বছর এই বাড়ির বাসিন্দাদের উচ্ছেদ করা হয়েছিল। রাস্তা আর হয়নি, হয়েছে ভোগ দখল। এই বাড়িটা এখন শয়তানদের আখড়া। বাড়ি বললেও ভুল হবে। চারিপাশে দেয়াল ধসে কোনো মতে স্তম্ভ মতন দাঁড়িয়ে আছে শুধু। বাকি সবাই এই গাড়ি থেকে নামতে নামতে সাইবান সুচারু নজরে চারিপাশে তাকালো। রাত অনেক হয়েছে, একটা দুটোর কম না। সুনসান নীরবতা। ভাঙাচোরা বাড়ির ঠিক পেছনে একটা ময়লার ডোবা। সেখান থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। কোনো বাতি জ্বলছে না কোথাও। শুধু রাতের আকাশের তারাদের আলো ভুতুড়েভাবে চারিদিকে আচ্ছন্ন করে রেখেছে। আমি বলছিলাম কি সাইবান, মাথাটা ঠান্ডা কর। অনুরাগ শেষ একবার বন্ধুর কাঁধে হাত রেখে বোঝাতে চাইছিল, কিন্তু সাইবান তার বুকে হাত ঠেকিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তাকালো না অবধি। শেষ হয়ে যাওয়া সিগারেটটা ফেলে আরেকটা নতুন সিগারেট ধরিয়ে ঠোঁটে পুরল। তার হাতে কোনো অস্ত্র নেই, খালি দুহাত। ওই অবস্থায় বাড়ির বাউন্ডারির ভিতর পা রাখলো সাইবান। নিঃশব্দে অনুসরণ করলো অনুরাগ, নীরব এবং আফনান। হাতের হকি স্টিক বনবন করে ঘোরাতে ঘোরাতে চারিপাশে দেখছে আফনান। অপরদিকে নীরব পদ্মার স্ট্যান্ড থেকে মোটা লোহার রড খুলে এনেছে। যদিও এই কাজে সাই নেই, তবুও অনুরাগ নেহাত খালি হাতে আসতে পারেনি। তার প্যান্টের পকেট নাইফ আছে, যেটা খুব বেশি প্রয়োজন। না হলে সে ব্যবহার করতে চাইছে না। এগোচ্ছে সাইবান। তার চলনে শিকারির ছাপ। পা দুখানা বাঘের থাবার মতন। মাটিতে লাগছে ঠিকই, অথচ শব্দ হচ্ছে না। চোখ জোড়া অশনি সংকেতের মতো জলজল করছে। বাড়ির ভেতর থেকে মানুষের কোনো সারা শব্দ আসছে না। আফনান ফিসফিস করে শুধালো, কুত্তাগুলো এখানেই আছে? পালিয়ে যায়নি তো আবার? সাইবান তির্যক হাসলো। পালিয়ে যাবে কোথায়? পাতালে? না, পুরুষটাকে খুঁজে আমার পায়ের তলায় ফুটতেও হবে না। পাতাল স্বয়ং ওই হিমানোয়েসটাকে ঠেলে আমার পায়ে এনে ফেলবে। টার্গেট কি মাথা ফাটাবো নাকি থোতা? নীরব জিজ্ঞাসা করলো। এই প্রশ্নের উত্তর সাইবান দিল না, বরং এগিয়ে গেল সামনে, একেবারে বাড়িটার বারান্দার কাছে। কোনো সাবধানতাও নেই তার মাঝে। যে কোনো মুহূর্তে ভেতরে লুকিয়ে থাকা কোনো জীব তার উপর ঝাঁপিয়ে পড়তে পারে, এই বোধটুকুর অভাব তার অবয়বে। সিগারেটে লম্বা একটা শুক টান দিয়ে তামাটে ধোয়া বাতাসে উড়িয়ে নিজের পরনের জ্যাকেট খুলতে লাগলো সাইবান। ঠোঁটের এক পাশে সিগারেট রেখে কিভাবে যেন ভারসাম্য রেখে ঠোঁট নাড়ি সে অদ্ভুতুরে একটা কণ্ঠে গেয়ে উঠল, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই নো ইউ আর এ মনস্টার। পেছনে অনুরাগরা সকলে থমকে গেল। ভূতের মুভিতে যেমন করুণ সুর শোনানো হয়,
ভয় দেখানোর জন্য সাইবানের কণ্ঠটা একদম তেমন শোনালো, ফিসফিসে কাতর, বিষণ্ণ বিনোদিত, সবকিছুর অশরীরী মিশ্রণ, সঙ্গে তার চলার বেপরোয়া ভঙ্গি। অনুরাগ না চাইতে একটা ঢোক গিলল। রাতের হালকা আলো সাইবানের লম্বাটে সুঠাম শরীরে প্রতিফলিত হয়ে এক ভৌতিক অবস্থা সৃষ্টি করেছে। আফনান আর নীরব হঠাৎ করে অনুরাগের গা ঘেঁষে এসে দাঁড়ালো। কেন তারা এই মুহূর্তে নিজের প্রাণের বন্ধুকে ভয় পাচ্ছে বলতে পারবে না কেউই। সাইবান জ্যাকেট খুলে নিতেই ভেতরে ট্যাঙ্ক টপ বেরিয়ে এলো। তার শক্তিশালী বাহুর গড়ন স্পষ্টত চোখে পড়ল। সুঠাম বিস্তৃত পিঠের সাথে কাপড় লেপটে থাকায় পেশির গাঁথুনি পরিষ্কার দেখা যাচ্ছে। নড়েচড়ের সঙ্গে বাইসেপস ফুলে ফেপে উঠছে। জ্যাকেটটা নিজের কোমরে বাঁধল সাইবান। তার অশরীরী সঙ্গীত থেমে নেই। শীষ বাজিয়ে বাজিয়ে সে গেয়ে চলল। আপ অ্যাবভ দ্য হিল সো হাই আই উইল টেক ইউ আনটিল ইউ ডাই। সাইবানের গলার স্বর অত্যন্ত কর্কশ হয়ে উঠল, নিশাচরে ঘরঘরে গর্জনের মতো। পা কাঁপল আফনানের। এক পাশ থেকে অনুরাগের বাহু আঁকড়ে ধরে সে ফিসফিস করল। ফিস করে ওর উপর জিন আসর করছে নাকি? ভাই ও যদি উল্টো ঘুরে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, আমার কেন যেন মনে হচ্ছে সেটাই করবে। নীরব বলতেই অনুরাগ একই সঙ্গে ভীষণ বিরক্ত এবং অস্বস্তি অনুভব করলো। হ্যাঁ রাম। অস্ফুট স্বরে সে বিড়বিড় করলো। সাইবান দাঁড়িয়ে নেই। বাড়ি ভাঙার দেয়াল টপকে ইতিমধ্যে ভেতরে ঢুকে গিয়েছে। 5 মিনিটের মতো সবকিছুর কেমন থমথমে হয়ে রইল। অতঃপর পিনপতন, নীরবতা। সাইবানের সে অশরীরী সঙ্গীত আর শীষ দুটোই নাই হয়ে গিয়েছে। অনুরাগের ধার ঘেঁষে তখনও সাবধানী ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সবাই। ব্যাপারটা কি হলো? হঠাৎ এমন পিনপতন, নীরবতা? সর দেখি। অনুরাগ দুজনকে ধাক্কা দিয়ে সরিয়ে এগিয়ে গেল। তারাও পিছু নিল দ্রুতই। সকলে দেয়াল টপকে ভেতরে ঢুকতে প্রথমে বিকট একটা গন্ধ নাকে এলো। একটা মৃদু আলো জ্বলছে সাইবানের ফোনের ফ্ল্যাশের। সবাই নাকে হাত দিয়ে ভ্রু কুচকে তাকালো। সাইবান মেঝের মাঝ বরাবর উবু হয়ে কি যেন দেখছে। নীরব না পারতে একদলা থুতু ফেলে শুধিয়ে বসলো। ওহ কি গন্ধ! কি মরেছে? মানুষ। সাইবানের অতি শান্ত ভৌতিক উত্তরে লাফিয়ে উঠল আফনান। বেচারার এক লাফে নীরবের কোলে উঠে পড়ল। অনুরাগ আহাম্মকের মতন হাঁ করে রইল কতক্ষণ। তবে সাইবানকে দেখে মনে হচ্ছে না সে মজা করছে। মাথা কাত করে বন্ধুদের দিকে জলজলে চোখে চেয়ে সে বলল, সাবধানে পা ফেলো, রক্ত পড়ে আছে। অনুরাগ নিচের দিকে তাকালো। তৎক্ষণাৎ আবছায় আলো আধারিতে চোখ সয়ে এসেছে তার। পায়ের নিচে থকথকে জেলির মতন রক্তাভ কিছু। অন্ধকারে অবশ্য কালো দেখাচ্ছে। ছট করে পিছিয়ে গেল অনুরাগ। এসব কি? কাপা কাপা গলায় নীরব বলে উঠল, হিস, যেখানে আছিস ওইখানে দাঁড়িয়ে থাক, খবরদার এক পাও নড়াবি না। ফিসফিস করে উঠে দাঁড়ালো সাইবান। ফোনের ফ্ল্যাশ লাইটটা চারিদিকে ঘুরিয়ে আনলো। তখনই দেখা মিলল অনাকাঙ্ক্ষিত দৃশ্যের। বাড়ির অপর পাশের ভাঙা দেয়ালের কাছে একটা পুরাতন চৌকির উপর তাস ছড়ানো। সেই চৌকির নিচে বস্তার মতন কি যেন পড়ে আছে। ভালো মতো তাকানোর পর বোঝা গেল কোনো বস্তা নয়, মানুষের লাশ উপুড় হয়ে পড়ে আছে। সেটার মাথার দিক থেকে রক্তমাখা বয়ে গিয়ে অনুরাগের পায়ের কাছ অবধি পৌঁছেছে। এখন জমে থকথকে হয়ে আছে। গা গুলিয়ে উঠল সবার। শরীরে যেন কোটা দিয়ে গেল। মুখ চেপে বমি আটকালো অনুরাগ। নীরব আর আফনান একে অপরকে জাপড়ে ধরে রাখলো। বন্ধুর সামনে মানিজ্জত চলে যাবে বিধায় ছুটে পালাতে পারছে না। একমাত্র সাইবান সুঠাম শরীরে দণ্ডায়মান। বোটকা গন্ধটা আটকানোর জন্য পকেট থেকে একটা রুমাল বের করে নাকে চাপলো সে। কি হয়েছে এখানে? অনুরাগ ফিসফিসিয়ে উচ্চারণ করলো, যেন তার কণ্ঠস্বর জোরালো হলে মৃতদের বিরক্ত করা হবে। সাইবান প্রথমটা জবাব না দিয়ে ফ্ল্যাশ লাইট ঘুরিয়ে অন্য পাশে দেখলো একটা নয় দুটো লাশ। আরেকটা দেয়ালের কোনায় শরীর অর্ধনগ্ন, মাথাটা বুঝে অর্ধেক মাটির মাঝে পুঁতে রাখা। দৃশ্যটা বীভৎস হওয়ায় সে দ্রুত ফ্ল্যাশ লাইট সরিয়ে ফেললো। বন্ধুদের দেখার সুযোগ দিল না। অবশেষে সে উত্তর করলো, কি হয়েছে জানি না, তবে যা হওয়ার আমার আসার আগে হয়ে গেছে। সাইবান কথাটা শেষ করতেই বাইরে থেকে গাড়ির ইঞ্জিনে শব্দ ভেসে এলো। তাদের গাড়ির পার্ক করে রাখা, সেক্ষেত্রে সেটা নয়, ভিন্ন কোনো গাড়ি। মুহূর্তেই সতর্ক হয়ে পড়ল প্রত্যেকে। আফনান কেঁদে উঠল, এই ভাই, পুলিশ নাকি? আমরা তো কিছুই করলাম না। এখন যদি বিনা দোষে জেলে ভরে দেয়? বাইরের গাড়িটা ব্রেক কষে থেমেছে। দরজা খোলার ধূপধাপ আওয়াজ, পদশব্দ। তার পরপরই এক অতি পরিচিত মেয়েলি কণ্ঠস্বর, তেজি এবং আতঙ্কিত। আলাদিন। 1 সেকেন্ডের জন্য জমে গেল সাইবান। মনে হলো বুঝি তার জগৎ থমকে গিয়েছে। হৃদযন্ত্র অস্বাভাবিকভাবে স্পন্দিত হলো।
পায়ের শব্দটা এগিয়ে আসছে কাছে, বাড়ির বারান্দার ভিতরে উঠে পড়েছে। আর দাঁড়িয়ে থাকতে পারল না সাইবান। ওই অবস্থায় লাফিয়ে সবকিছু টপকে ঠিক প্রবেশমুখের কাছে এসে পড়ল। বাইরে থেকেও ফ্ল্যাশের আলো আসছে। সেই ফ্যাকাশে আলোয় পরিষ্কার হলো ইরামের মুখটা। হন্তদন্ত হয়ে ছুটে এসেছে বোঝাই যাচ্ছে। সবুজ একটা কামিজ পরনে, ওড়না কাঁধের একপাশে ঝুলছে, চুলগুলো টাইট করে খোপা বাঁধা। ইরাম একা নয়, তার পিছনে ইহানের অবয়ব স্পষ্ট। বোনকে এখানে নিয়ে এসেছে সেই। বুঝতে রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই কারো। সাইবানের ভয়ানক রাগ হলো, হাতের মুঠো শক্ত করে ফেলল সে। ভ্রজোড়ায় তীব্র কুঞ্চনে পিয়েসিং খানিক দুলে উঠল। ইরাম ভেতরে ঢুকে খানিকটা আগ্রসী কণ্ঠে বলতে গেল, তোমাকে মানা করেছি না? আমার কথা কেন শুনতে চাও না তুমি? বিপদে ঝাঁপানোর এত শখ কেন তোমার? হ্যাঁ, খবরদার বলছি, যদি আর একবার নিজের বকুনি সম্পূর্ণ করতে পারল না ইরাম। নাকে বোটকা গন্ধ গিয়ে লাগলো। ভেতরে ঠিকঠাক ঢুকতেও পারল না সে। না দেখে জমাট বাঁধা রক্তের উপর পা দেওয়ার আগেই হুট করে একটা বলিষ্ঠ বাহু এগিয়ে এলো। কি হলো ইরাম বুঝতে পারল না, শুধু অনুভব করলো তার পা জোড়া শূন্যে ভাসছে। তার পরপরই তাকে উবুড়ে করে সরাসরি নিজের কাঁধে তুলে নিল সাইবান। ইরাম ঝুলে পড়ল। তার পা এবং হাত জোড়া অসহায়ের মতো দুলতে লাগলো হাওয়ায়। ছটফট করে উঠল সে। সাইবানের পিঠে কিল বসাতে লাগলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।